আচ্ছা, 7:32 বেজে গেছে, 7:30 ক্লাস শুরু হওয়ার কথা ছিল। তো আজকে তোমার সাথে আমি ক্লাসে আছি। ডক্টর তাসনিয়া আহমেদ কান্তা, ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করেছি। 2013-14 সেশন ছিল আমার মেডিকেল অ্যাডমিশন ইয়ার। তো আজকে আমি তোমাদেরকে যে চ্যাপ্টারটা পড়াতে যাচ্ছি সেটা হচ্ছে তড়িৎ রসায়ন। ঠিক আছে, এখন তোমরা সবাই আমার আমি আশা করছি তোমরা আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ এবং অসুবিধা হচ্ছে না। আমি আমার ক্লাসটা শুরু করে দিব। তো এখানটায় যেটা বলা ছিল যে আমরা তোমাদের যেহেতু সামনে এইচএসসি এক্সামিনেশন, সেহেতু আমরা তোমাদের সিলেবাসটা বা ক্লাসগুলো সেভাবেই নিচ্ছি যেটা তোমাদের এইচএসসির জন্য বেনিফিশিয়াল বা হেল্পফুল হবে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমি আমার ক্লাসে এইচএসসি যে শর্ট সিলেবাসটা তোমাদেরকে দেওয়া আছে সেই শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত টপিকগুলো নিয়ে আলোচনা করব। এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে ফেসবুক লাইভেও করতে পারো বা সরাসরি আমাকে তুমি জুম চ্যাটেও প্রশ্ন করতে পারো। আমি তোমাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। তাহলে আজকে আর দেরি না করে আমি আমার ক্লাসটা শুরু করে ফেলি। ঠিক আছে, তাহলে তড়িৎ রসায়ন তোমাদের মেইনলি এইচএসসি শর্ট সিলেবাসে যে টপিক গুলো নিয়ে কথা বলতে বলা হয়েছে সেটার মধ্যে 1 নাম্বার হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পরিবাহিতা। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পরিবাহিতা সম্পর্কে যদি আমরা জানতে চাই সেক্ষেত্রে আমাদের বেসিক পরিবাহিতা সম্পর্কে একটু নলেজ থাকা দরকার। এই যে দেখো তোমাদের প্রথম পেজে এই কথাগুলো বলে দেওয়া আছে, তড়িৎ পরিবাহী ও এর প্রকারভেদ, মানে তড়িৎ পরিবাহিতাটা কয় প্রকার হয়ে থাকে। খেয়াল করো, এইখানে আমরা যে ধরনের প্রশ্নে অ্যাটেম্প্ট নেই না কেন আমাদের জন্য কি গুরুত্বপূর্ণ, এই যে এই জিনিসগুলো, উদাহরণগুলো, তাই না? তড়িৎ পরিবাহী কাকে বলে, তড়িৎ অপরিবাহী কাকে বলে, উদাহরণগুলো কিন্তু আমাদের জন্য সবসময় গুরুত্বপূর্ণ। খেয়াল করো, তড়িৎ অপরিবাহী পদার্থ উদাহরণের জন্য একটা নেমোনিক দেওয়া আছে তোমাদের, তাই না? সেটা কি, তারা না আপার কালো গরু সাদা হালিম খেয়ে চিকন হয়ে গেল। জিনিসটা ইন্টারেস্টিং, খাওয়া দাওয়া করলে মানুষের মতো মোটা হয়, কিন্তু এই সাদা গরু, সরি কালো গরুটা একটু স্পেশাল, সে হালিম খেয়ে আবার কি হয়ে গেছে, চিকন হয়ে গেছে। খেয়াল করো, তড়িৎ অপরিবাহী পদার্থের উদাহরণ মনে রাখবো আমরা এই নেমোনিকটা দিয়ে। ঠিক আছে, সেটা কি, তারানাতে আমি বুঝবো তারপিন তেল, আপার পথে পেট্রোল, আপার পথে প্লাস্টিক। ঠিক আছে, কালোতে কাঁচ এবং কাঠ, গরুতে গন্ধ, সাদাতে সিরামিক, হালিমে হীরক এবং চিকনে চিনি। এছাড়াও যে কোনো অধাতু আসুক, ঠিক আছে, যে কোনো ধরনের অধাতুগুলো কি হবে, তড়িৎ অপরিবাহী হবে, তাই না? কিন্তু একমাত্র অধাতু যা তড়িৎ পরিবাহী আমরা সবাই জানি সেটার নাম কি, গ্রাফাইট। এই যে দেখো, গ্রাফাইট হলো অধাতু পরিবাহী। তাহলে খেয়াল করে দেখো, তোমার অবজেক্টিভ কিন্তু আসতেই পারে একমাত্র অধাতব পরিবাহিতার নাম কি, তোমার উত্তর কি দিতে হবে, একমাত্র অধাতব পরিবাহীর নাম হচ্ছে গ্রাফাইট। ঠিক আছে, এরপরে খেয়াল করো, তড়িৎ পরিবাহীকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, সুপরিবাহী, অর্ধপরিবাহী এবং সুপার কন্ডাক্টর। এই জিনিসগুলো উদাহরণগুলো আমাদের পড়তে হবে। যেরকম এই যে অর্ধপরিবাহী, দেখো তোমাদের 2টা উদাহরণ দেওয়া আছে, তাই না? একটা সিলিকন আর একটা জার্মেনিয়াম। এই যে 2টা উদাহরণ দেওয়া আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। অর্ধপরিবাহী 2টা উদাহরণ কি কি, সিলিকন, জার্মেনিয়াম। সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট, যেহেতু আমাদের পরিবাহিতা ইনক্লুডেড এইচএসসি শর্ট সিলেবাসে, সুপার কন্ডাক্টরের পরিবাহিতা নিয়েও কিন্তু প্রশ্ন হতে পারে, তাই না? সুপার কন্ডাক্টরের পরিবাহিতা নিয়ে যদি প্রশ্ন হয় তাহলে কিরকম প্রশ্ন হবে, যে এই যে দেখো এখানে একটা সন্ধি তাপমাত্রা দেওয়া আছে, দেখছো? এই সন্ধি তাপমাত্রা নিয়ে প্রশ্ন হবে। প্রশ্ন হবে সন্ধি তাপমাত্রা কি। সন্ধি তাপমাত্রা হচ্ছে, দেখো সংজ্ঞাটা কি দেওয়া, যে নির্দিষ্ট তাপমাত্রায় পদার্থের কোনো রোধ থাকে না। ঠিক আছে, রোধ থাকে না, রোধ থাকে না মানে কি, রোধের মানটা কত, রোধ হয়ে যায় 0 ওহম, তাই না? 0 ওহম, যে নির্দিষ্ট তাপমাত্রায় পদার্থের রোধ 0 ওহম হয়ে যায় তারে কি বলে, সন্ধি তাপমাত্রা বলে। শূন্য তাপমাত্রা, সন্ধি তাপমাত্রায় পদার্থের রোধ কত, 0 ওহম। ঠিক আছে, এই সংজ্ঞাটুকু বলতে পারলে কিন্তু দেখো তোমার ওই যে সৃজনশীল প্রশ্নের 1 নাম্বার জ্ঞানমূলক প্রশ্ন 1 কিন্তু তোমার চলে আসবে। ঠিক আছে, এরপরে খেয়াল করে দেখো, 2টা পদার্থের সন্ধি তাপমাত্রা মান দেওয়া আছে, একটু দেখে রাখতে পারো, অবজেক্টিভে আসতেই পারে। কিন্তু একটা কথা বলছে যেটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, সুপার কন্ডাক্টরের মধ্যে দিয়ে শক্তির অপচয় ছাড়া অনায়াসে তড়িৎ চলাচল করতে পারে।
এখান থেকে কিন্তু তোমার ওই যে 2 নম্বরে যে অনুধাবনমূলক প্রশ্নগুলো হয় ওইটা হইতে পারে। তোমার বলবে কি যে সুপার কন্ডাক্টরের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের সময় শক্তির অপচয় হয় না, ব্যাপারটা একটু ব্যাখ্যা করে বুঝাই দাও। তখন তুমি কিভাবে ব্যাখ্যা করবে, এই যে এই কথাটা বলবা যে সুপার কন্ডাক্টরের রোধ কত হয়, দেখো রোধ 0, তাই না? রোধ 0, রোধ 0 মানে কি, এই পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের সময় কোনো রকমের বাধার সম্মুখীন হইতে হয় না, তাই না? তড়িৎ প্রবাহের সময় যদি কোনো রকমের বাধার সম্মুখীন নাই হইতে হয়, তাহলে কি কোনো রকমের অপচয় হবে? হবে না। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এইভাবে প্রশ্ন আসলে আমরা কিন্তু সুন্দর করে আগে সুপার কন্ডাক্টর কাকে বলে সেটা দিব, সুপার কন্ডাক্টর উদাহরণ কি সেটা দিব। কাকে বলে উদাহরণ দিলে কিন্তু তোমার জ্ঞানমূলকের 1 নাম্বার চলে আসবে, তাই না? জ্ঞানমূলকের 1 নাম্বার যদি তোমার চলে আসে, তখন কিন্তু তুমি ব্যাখ্যা একটা লাইন যে লাইনে দাও না কেন ব্যাখ্যা করতে পারলে তোমার নাম্বার চলে আসবে। নাম্বারটা কিন্তু সৃজনশীলে এটাই টেকনিক, তোমার নাম্বারটা আসবে ধাপে ধাপে, ঠিক আছে? একটা জ্ঞানমূলক, একটা অনুধাবনমূলক, একটা কি, একটা হচ্ছে উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের ক্ষেত্রে নিজের একটা ওপিনিয়ন দিতে হবে, হ্যাঁ বা না মূলক একটা ওপিনিয়ন দিতে হবে, এভাবে কিন্তু ধাপে ধাপে নাম্বারটা চলে আসবে। এবং প্রতিটা মানে সৃজনশীল প্রশ্নে 10-এর ভিতর 4 পাওয়া কিন্তু খুবই সহজ, তাই না? প্রত্যেকটাতে জ্ঞানমূলক একটা ইনফরমেশন দিলে কিন্তু তোমার 10-এর 1 নাম্বার করে দিয়ে দিতে বাধ্য না। 10-এর ভিতর 4 পাওয়া খুবই সহজ। এই কারণে যে কোনো প্রশ্ন আমরা সবসময় কি দিয়ে শুরু করবো, সংজ্ঞা দিয়ে শুরু করবো বা একটা উদাহরণ দিয়ে দিব, যেন তোমার ওই 1 নাম্বারটা ইনশিওর থাকে, ঠিক আছে? তাহলে পরে 2 নাম্বারের জন্য আমরা আরেকটু ক্লাস আগাই নিই। খেয়াল করো এখানটায় অনুধাবনমূলক 2টা প্রশ্ন আমি তোমাদের জন্য নিয়ে রাখছি। দেখো, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কিভাবে তড়িৎ পরিবহন করে থাকে। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীকে কেন আয়নিক পরিবাহী বলা হয়? খেয়াল করো, তড়িৎ বিশ্লেষ্য কারা? পোলার সমযোজী বা আয়নিক যৌগ, তাই না? এগুলোর গলিত বা দ্রবীভূত দ্রবণগুলো কি হবে? তড়িৎ বিশ্লেষ্য। খেয়াল করো, তুমি যদি এই পয়েন্টটা দাও তোমার 1 নাম্বার চলে আসলো, 1 নাম্বার ডান। অনুধাবনমূলক 2 এর 1 নাম্বার আমি এনশিওর করলাম। এখন বাকি 1 নাম্বার কিভাবে এনশিওর করব, কিভাবে তড়িৎ পরিবহন করে থাকে? আমরা সবাই জানি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে কি হয়, যৌগগুলো কি প্রদান করে, আয়ন প্রদান করে। যৌগগুলো আয়ন প্রদান করে এবং এই আয়ন তড়িৎ পরিবহন করে, এই আয়ন দিয়ে তড়িৎ পরিবহন হয়। তাহলে দেখো 2 এর 2 নাম্বার পয়েন্টও হয়ে গেল, তাই না? তাহলে এরকম যদি প্রশ্ন আসে তাহলে ইনশাআল্লাহ আমরা 2 এ 2ই ক্যারি করতে পারবো। জ্ঞানমূলক একটা আর অনুধাবনমূলক একটা লাইন দিলে কিন্তু খুব সহজে আমরা 2 এ 2 ক্যারি হয়ে যেতে পারি। এই তড়িৎ রসায়ন থেকে তোমাদের শর্ট সিলেবাসের টপিক গুলো আসলে এত কম্প্যাক্ট করে দিয়েছে, এত সহজ করে দিয়েছে, নাম্বার তোলা খুব সহজ এবং এই নাম্বারগুলো কিন্তু আমাদের মিস করা যাবে না, ঠিক আছে? এরপরে খেয়াল করে দেখো এখানটায় ওই যে কঠিন আয়নিক যৌগকে এই যে দ্রবণে গলিত বা দ্রবীভূত অবস্থায় আয়নিক যৌগের ধনাত্মক এবং ঋণাত্মক আয়নগুলো সচল হয়, এর ফলে এরা তড়িৎ পরিবহন করতে পারে। এই যে জেনে নাও এর 2 নাম্বার তো 3 নাম্বার পয়েন্টটা, সরি 3 নাম্বার পয়েন্টে কিন্তু তোমার উত্তর, ঠিক আছে? এখানটা একটু দেখে রাখো, আয়নিক যৌগ যেগুলো সবল তড়িৎ বিশ্লেষ্য হয় তাদের কত % আয়নিত হয়, 70 থেকে 100%। আর যেগুলো দুর্বল তড়িৎ বিশ্লেষ্য তাদের কত % আয়নিত হয়, 1 থেকে 10% আয়নিত হয়। কেমন? এরপরে চলে আসে দেখো, আমরা কি জানি তড়িৎ পরিবহন ক্ষমতার উপর ভিত্তি করে, এই যে প্রথম পাতায় ছিল তড়িৎ পরিবাহী কয় প্রকার, মেকানিজমের উপর ভিত্তি করে 2 প্রকার, ধাতব পরিবাহী আর একটা কি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। যেহেতু আমাদের পরিবহন পদ্ধতি আছে, এরকম একটা স্টেম কিন্তু আমাদের আসতেই পারে যে একটা ইলেকট্রোলাইটিক সেল দিয়ে দিল, একটা ইলেকট্রোলাইটিক সেলে কি থাকে আমরা জানি, একটা অ্যানোড থাকে, অর্থাৎ এটা একটা তড়িৎদ্বার, আর একটা কি ক্যাথোড, আর একটা তড়িৎদ্বার। এখানে দেখো 2টা তড়িৎদ্বারকে সংযোজন করা হয় কিসের মাধ্যমে, একটা ওয়্যার বা তারের মাধ্যমে সংযোজন করা হয়। এই ওয়্যার গুলো সাধারণত কি দিয়ে তৈরি হয়, ধাতব পদার্থের তৈরি, তাই না? আর বি নাম্বার কি দেখো, এই যে দ্রবণ, দ্রবণে কি থাকে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তাই না? তাহলে তোমার প্রশ্ন কি, এ এবং বি এর মধ্যে তড়িৎ পরিবহন ভাবে পার্থক্য লেখো, এটা কিন্তু 3 নাম্বারের প্রশ্ন, তাই না? প্রয়োগমূলক প্রশ্ন এটা একটা। খেয়াল করো 3 এর 1 নাম্বার, অর্থাৎ 1 নাম্বার হচ্ছে আমার জ্ঞান, জ্ঞানটা কি হবে, এই এ কি
সুন্দর করে লিখতে হবে কিন্তু। এ হচ্ছে ধাতব পরিবাহীর উদাহরণ আর বি কি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর উদাহরণ। তাহলে অনুধাবন কি? অনুধাবনটা হচ্ছে যদিও এরা দুজনেই পরিবাহী, এদের তড়িৎ বিশ্লেষণ পরিবাহীর মধ্যে কি আছে, পদ্ধতির মধ্যে কি আছে, পার্থক্য আছে। এটা হচ্ছে আমার অনুধাবন। এরপরে কি হবে? প্রয়োগ। প্রয়োগটা কি হবে? এ এবং বি এর মধ্যে পার্থক্যটা নিম্নরূপ। এই যে সুন্দর করে যে তুমি একটা ছক করে পার্থক্য দিয়ে দিবা, এইটাই হচ্ছে আমার প্রয়োগ। খেয়াল করো প্রয়োগের প্রশ্নটা আমি কোথা থেকে লিখবো? এই যে তোমাদের যে কম্পেনিয়ন বুকটা দেওয়া আছে, এই কম্পেনিয়ন বুকে দেখবা এই পার্থক্যটা দেওয়া আছে। বুঝতে পারছো? তাহলে এটা দিলে কিন্তু তোমার কি হয়ে যাচ্ছে, খুব সুন্দর 3 এ 3 পার্থক্য। দেখো কম্পেনিয়ন বুকে কয়টা পয়েন্ট? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা পয়েন্ট। 6টা পয়েন্ট দিলে কেউ 3 এ 3 নাম্বার না দিয়ে যেতে পারবে? পারবে না, তাই না? আমরা সবসময় কি জানি, যত মার্ক তার ডাবল ডাবল পয়েন্ট দিতে হয়। খেয়াল করো ধাতব পরিবাহীতে তড়িৎ পরিবহন হয় কি দিয়ে? ইলেকট্রন দিয়ে। জানি। তড়িৎ বিশ্লেষে আয়ন দিয়ে। তাপমাত্রা বাড়লে ধাতব পরিবাহী রোধ বাড়ে। তাপমাত্রা বাড়লে ধাতব পরিবাহী রোধ বাড়ে, তার মানে কি হয়? পরিবাহিতা কমে যায়। আর তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে কি হয়? পরিবাহিতা বাড়ে, যেহেতু তড়িৎ বিশ্লেষ এক ধরনের কি প্রক্রিয়া? এই যে দেখো রাসায়নিক প্রক্রিয়া, তাই না? রাসায়নিক প্রক্রিয়া। তাপমাত্রা বাড়লে রাসায়নিক বিক্রিয়া গতিবেগ বৃদ্ধি পায়, তাই তাপমাত্রা বাড়লে কি হয়? পদার্থে তড়িৎ বিশ্লেষের পরিবাহিতাও বৃদ্ধি পাবে। দেখো ধাতব পরিবাহীর জন্য কুলম্বের সূত্র প্রযোজ্য, তড়িৎ বিশ্লেষের জন্য ফ্যারাডের সূত্র প্রয়োজন। আর যদি তোমার অপশনে ফ্যারাডেটা না দেওয়া থাকে তখন কার সূত্র প্রযোজ্য হবে? ওহমের সূত্র প্রযোজ্য। বুঝতে পারছো? সব সময় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জন্য কার সূত্র প্রযোজ্য? ফ্যারাডের সূত্র। আর অপশনে যদি ফ্যারাডের সূত্র না থাকে তখন কি হবে? ওহমের সূত্র। এরপর দেখো ধাতব পরিবাহী তড়িৎ পরিবহন খুব দ্রুত হয়, তড়িৎ বিশ্লেষে ধীর হয়। এরপর উদাহরণটা আমি অলরেডি বলে দিচ্ছি, তাই না? তাহলে আমরা সবাই এই ধরনের প্রশ্নগুলো আসলে কিন্তু উত্তর করতে পারবো। কেমন? এরপর খেয়াল করে দেখো বিগলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষ্য, কিন্তু কঠিন সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষ্য নয় কেন? এটা কিন্তু একটা অনুধাবনমূলক প্রশ্ন হইতেই পারে। উত্তর কি হবে? উত্তর ওই যে জেনে রাখো পড়ছিলাম না, জেনে রাখো 2 নম্বর পয়েন্টটা দেখো। এই যে কঠিন আয়নিক যৌগে কেলাস আবদ্ধ থাকে, এই কারণে কোনো মুক্ত ইলেকট্রন বা আয়ন থাকে না, তাই এরা তড়িৎ অপরিবাহী। কিন্তু জলীয় দ্রবণে কি হয়? যেহেতু বিপরীত ধর্মী আয়ন থাকে, সচল হয়, তাই এরা তড়িৎ পরিবহন করতে পারে। বুঝতে পারছো? এই জন্য আমি বারবার বলতেছি এই জেনে রাখাটুকু কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। একটু পড়ে নিও ভাইয়া আপুরা, কেমন? এই জেনে রাখা ইনফরমেশনটুকু ভালো করে পড়ে নিও। এরপরে চলে আসো আমার তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা। এটা তোমাদের শর্ট টপিকে অন্তর্ভুক্ত না? শর্ট টপিকে অন্তর্ভুক্ত। দেখো পরিবাহিতার একক কি? আমরা সবাই জানি পরিবাহিতার একক হলো সিমেন্স। দেখছো? পরিবাহিতার একক সিমেন্স। আর রোধের একক তো ওহম। জানে না কে? সবাই জানে। আমাদের কি পড়তে হবে? তড়িৎ বিশ্লেষের পরিবাহিতাটা কয় প্রকার? দেখো তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা 3 প্রকার: আপেক্ষিক, তুল্য এবং মোলার। এই 3 প্রকার আমি মনে রাখবো কি দিয়ে? নিম্নলিখিত কি? এ টি এম। এটা কি? আপেক্ষিক পরিবাহিতা। টি তে হইতেছে গিয়ে তুল্য পরিবাহিতা, আর এম তে কি পরিবাহিতা? আমার মোলার পরিবাহিতা। আপেক্ষিক পরিবাহিতা, তুল্য পরিবাহিতা এবং মোলার পরিবাহিতা, এই 3টা আমাদের কিন্তু করতে হবে। ঠিক আছে? তোমরা যদি তোমাদের যে এইচএসসি টপিকের আওতাভুক্ত ইয়াগুলো পড়তে থাকো, মানে এইচএসসি টপিকের আওতাভুক্ত যে তোমাদের নতুন করে কম্পেনিয়ন বুক, বারবার কেন বলতেছি, তোমাদের কি হয়? টেস্ট পেপারস হয়। তোমরা যদি টেস্ট পেপারস গুলো দেখো, টেস্ট পেপারস গুলো দেখলে তোমরা খেয়াল করবা যে এই যে তড়িৎ বিশ্লেষক পরিবাহিতা প্রকারভেদ, 1 নাম্বার মোস্ট কমন কোশ্চেন হচ্ছে এই প্রকারভেদের সংজ্ঞা আসে। কি আসে? আপেক্ষিক পরিবাহিতা কাকে বলে, তুল্য পরিবাহিতা কাকে বলে, মোলার পরিবাহিতা কাকে বলে, সংজ্ঞা আসে। ঠিক আছে ভাইয়া আপুরা? তোমাদের যদি সংজ্ঞা আসে তাহলে আমাদের সংজ্ঞাটা পড়ে ফেলতে হবে। দেখো আপেক্ষিক পরিবাহিতার সংজ্ঞা কি বলছে, এই যে এইটুকু হচ্ছে আপেক্ষিক পরিবাহিতার সংজ্ঞা। খেয়াল করো বোল্ড লাইনে যেটা, সেটা কিন্তু আপেক্ষিক পরিবাহিতার সংজ্ঞা না, নিচেই দেওয়া আছে। 1 সেন্টিমিটার দূরত্ব এবং 1 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট। তার মানে মেইন পয়েন্ট কি? 1 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত এবং 1 সেন্টিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তড়িৎ বিশ্লেষক পরিবাহিতা কি? আপেক্ষিক পরিবাহিতা। দেখছো? তাহলে আমি যদি এইটুকু মনে রাখি, 1 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত এবং 1 সেন্টিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট, তাহলে কিন্তু আমার সংজ্ঞাটা মুখস্থ হয়ে যাইতেছে, তাই না? তাহলে আমরা সবাই আপেক্ষিক পরিবাহিতার সংজ্ঞা পারবো। এরপর দেখো আপেক্ষিক পরিবাহিতার সমীকরণটা দেওয়া আছে। সিজিএস পদ্ধতিতে
আর এসআই পদ্ধতিতে এককও দেওয়া আছে, আমার কিন্তু সবগুলো লাগবে। আপেক্ষিক পরিবাহিতার সমীকরণটা না আমরা কেমিস্ট্রিতে যতটা না পড়ছি তার থেকে বেশি পড়ছি কই, ফিজিক্সে। মনে আছে ওহমের সূত্র? খেয়াল করো, ওহমের সূত্র অনুযায়ী আমরা কি পাইতাম? রোধ কিসের সমানুপাতিক? দৈর্ঘ্যের সমানুপাতিক। আর কিসের ব্যস্তানুপাতিক? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, তাই না? আর এই ব্যস্তানুপাতিক চিহ্নের পরিবর্তে আমরা একটা সমানুপাতিক ধ্রুবক আনতাম। এই সমানুপাতিক ধ্রুবকটি কি? কাপ্পা বা আপেক্ষিক পরিবাহিতা, ঠিক আছে, ইনটু এল বাই এ। তাহলে কাপ্পা সমান সমান কি হবে? 1/r ইনটু এল বাই এ। এটাই হচ্ছে আমার কি আপেক্ষিক পরিবাহিতার সমীকরণ। এখান থেকে কিন্তু তোমাদের ম্যাথ আসবে। কিরকম ম্যাথ আসবে তার আগে আমি একটা কথা বলে নিই। এই যে এল বাই এ, এই এল বাই এটারে কি বলে? কোষ ধ্রুবক বলা হয়। এই এল বাই এটাকে কি বলা হয়? কোষ ধ্রুবক, ঠিক আছে। এল বাই এ মানে কোষ ধ্রুবক। তাহলে আপেক্ষিক পরিবাহিতার ম্যাথ গুলো আমি আগে দেখে নিই। খেয়াল করো আপেক্ষিক পরিবাহী থেকে ম্যাথ কেমন আসবে। এই যে দেখো এখানে কি বলে দিছে, 25°C তাপমাত্রায় দইটা যদি মধ্যবর্তী দূরত্ব 1 সেন্টিমিটার এবং প্রস্থচ্ছেদ কত? 2 সেন্টিমিটার, তাই না? তার মানে দেখো দৈর্ঘ্য কত সেন্টিমিটার দেওয়া? এল। ওই যে আপেক্ষিক পরিবাহিতার সমীকরণ কি ছিল? কাপ্পা ইজ ইকুয়াল টু 1/r ইনটু এল বাই এ। দৈর্ঘ্য দেওয়া আছে এল সমান সমান কত? 1 সেন্টিমিটার। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান সমান কত দেওয়া আছে? 2 সেন্টিমিটার স্কয়ার, তাই না? এখন তাহলে কি হবে আপেক্ষিক পরিবাহিতা? আমি যদি রোধটা বের করতে পারি তাইলে আপেক্ষিক পরিবাহিতা পারবো। দেখো রোধ প্রশ্নে দিয়েই দেওয়া আছে, তাই না? 7.25 ওহম। তাহলে আমি এখানটায় 7.25 বসাই নিই, 7.25 ওহম। তাইলে কি হবে? ক্যালকুলেটরে বসালে কিন্তু আমি আমার আপেক্ষিক পরিবাহিতাটা পেয়ে যাব, ঠিক আছে। তাইলে দেখো এই যে এখানটায় এইভাবে করে এই আপেক্ষিক পরিবাহিতার মানটা বের হয়ে আসছে, দেখছো। এরপরে দেখো একটু আগে কি বলছিলাম, এই এল বাই এটাকে কি বলা হয়? কোষ ধ্রুবক। মাঝে মাঝে করতে পারে কি, তোমার একটু পেঁচানোর জন্য করতে পারে কি, এই সরাসরি দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল না দিয়ে কোষ ধ্রুবকটা দেওয়া থাকতে পারে। তোমাদের বইয়ে এরকম একটা এক্সাম্পল আছে, দেখো এই যে 25°C তাপমাত্রায় রোদ দেওয়া আছে কত? 326 ওহম। তার মানে আর 326 আর কোষ ধ্রুবক কত? 0.228/সেন্টিমিটার। তার মানে এই এল বাই এর মান কত? 0.228/সেন্টিমিটার। তার মানে কি এগুলো মানটা বের করলে কি হয়ে যাবে? আমার আপেক্ষিক পরিবাহিতাটা কিন্তু আমরা পেয়ে যাব ক্যালকুলেটরে বসাই দিই, তাই না? তার মানে দেখতেছো আপেক্ষিক পরিবাহিতা বের করা কত সহজ। অথচ এই সহজ প্রশ্নটা তোমাকে কয় নাম্বার দিবে? 3 নাম্বার। তার মানে কি আপেক্ষিক পরিবাহিতার সমীকরণটা আমাদের কিন্তু খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। এরপরে চলে আসো আমরা একটু তুল্য পরিবাহিতার সংজ্ঞাটা দেখে নিই। তুল্য পরিবাহিতার সংজ্ঞায় দেখো কোন তড়িৎ বিশ্লেষের 1 গ্রাম তুল্য ভর। শুরুই করবো 1 গ্রাম তুল্য ভর দিয়ে। তার মানে কি 1 গ্রাম তুল্য ভর এই কথাটা যদি তোমার তুল্য পরিবাহিতার সংজ্ঞায় থাকে, 1 গ্রাম তুল্য ভর যদি তোমার তুল্য পরিবাহিতার সংজ্ঞায় থাকে, তাইলে কিন্তু টিচার খুশি হয়ে তোমাকে নাম্বারটা দিয়ে দিবে। বুঝতে পারছো? তাহলে কোন তড়িৎ বিশ্লেষে 1 গ্রাম তুল্যভর পরিমাণের দ্রবণকে 1 সেন্টিমিটার দূরত্বে তড়িৎদ্বারের মধ্যবর্তী রাখলে যে পরিবাহিতা তাকে কি বলা হয়? তুল্য পরিবাহিতা। একে প্রকাশ করা হয় ল্যামডা। বুঝতে পারছো? ঠিক আছে। এখন দেখো তুল্য পরিবাহিতার সমীকরণটা কি? এই যে কাপ্পা ইনটু ভি। কাপ্পা তার মানে কি যখনই তোমার কোন পদার্থের তুল্য পরিবাহিতা বের করতে বলবো অটোমেটিক কি বের করতে হবে? আমার কাপ্পা। তার মানে কি আপেক্ষিক পরিবাহিতাটা কিন্তু বের করতে হবে। আপেক্ষিক পরিবাহিতা ছাড়া কিন্তু এইরকম একটা মেথড তুমি করতে পারবে না। তার মানে কি আমার অবশ্যই কি লাগবে? আপেক্ষিক পরিবাহিতা বের করতে হবে, ঠিক আছে ভাইয়া আপুরা? তাহলে আমার কাপ্পাটা দরকার। এখন খেয়াল করো এই তুল্য পরিবাহিতার আয়তনটা কিভাবে বের করবো আমরা? 1000 ডিভাইডেড বাই সি। সি কি? এই যে দেখো গ্রাম তুল্য ভর পার লিটার। গ্রাম তুল্য ভর পার লিটার হচ্ছে সি। সি তার মানে কিসের একক? ঘনমাত্রার একক, তাই না? ঘনমাত্রার একক। তাহলে আমি একটু ম্যাথে যাই। এই যে দেখো এই ম্যাথটাতেই কিন্তু তোমার কি বলছে? ওই দ্রবণের তুল্য পরিবাহিতা কত চাইছে। আসল ম্যাথ কিন্তু আসলে এইটা ছিল, তাই না? আমি এখানে তো কাপ্পা আগেই বের করে রাখছিলাম, তাই না? তাহলে আমি কি জানি? এই যে তুল্য পরিবাহিতা ল্যামডা সমান সমান কি হবে? কাপ্পা ইনটু ভি বা কাপ্পা ইনটু 1000 ডিভাইডেড বাই সি। দেখো কাপ্পার মান বের করছি,
কাপ্পার মানটা তাহলে বসাই 0.0689 ইন্টু 1000, তাহলে আমার কি লাগবে সি। তাহলে আমি এখন আমার প্রশ্নটার দিকে তাকাই, এই সি বা তুল্যভর বের করার জন্য কি ইনফরমেশন দেওয়া আছে। দেখো ইনফরমেশন দেওয়া আছে প্রতি লিটার দ্রবণে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে। একটু আগে কি বলছি, প্রতি লিটার দ্রবণে যত গ্রাম দ্রবীভূত থাকে, যত গ্রাম তুল্যভর দ্রবীভূত থাকে সেটাই কিন্তু আমি সি। এই যে সিটা কি, এই যে সিটা কি গ্রাম ইকুইভ্যালেন্ট, অর্থাৎ 1 লিটারে কত গ্রাম ইকুইভ্যালেন্ট দ্রবীভূত থাকে, এটাই তো আমার সি, তাই না? এই যে দেখো, তাহলে গ্রাম ইকুইভ্যালেন্ট আমরা কিভাবে বের করি, প্রদত্ত ভর ভাগ আণবিক ভর, তাই না? প্রদত্ত ভর ভাগ আণবিক ভর, তাই না? কারণ কি আণবিক ভরটাই কি 1 মোল না, ঠিক আছে? 1 মোল পরিমাণ ভরকে যদি আমি ভাগ দিয়ে দেই, প্রদত্ত ভর দিয়ে, তাইলে আমি কি পাবো, গ্রাম ইকুইভ্যালেন্ট। আর এটা যে 1 লিটারের দ্রবীভূত আছে, এটা তো আমার প্রশ্নে বলাই আছে। তাইলে আমার তো চোখ বন্ধ করে এই 50 গ্রামকে আমি আণবিক ভর দিয়ে ভাগ দিয়ে দিব, তাইলে আমি আমার গ্রাম ইকুইভ্যালেন্ট এককে পেয়ে যাব। তাহলে ওইটাই বসাই দিই, তারপরে যা আসবে সেটাই কি হবে, তুল্য পরিবাহিতা। বুঝা গেছে? হ্যাঁ আপু, আজকে আমি ফুল চ্যাপ্টার শেষ করে দিব। ঠিক আছে, ফুল চ্যাপ্টার মানে এইচএসসি শর্ট সিলেবাস অন্তর্ভুক্ত যে টপিক গুলো আছে আমি মূলত সেই টপিক গুলোই দেখাবো। ওকে, তাহলে তুল্য পরিবাহিতা বুঝলাম, তাহলে তুল্য পরিবাহিতা ক্লিয়ার। তাহলে আমরা একটু মোলার পরিবাহিতার দিকে তাকাই। খেয়াল করো, মোলার পরিবাহিতা, এই যে যখন তুল্য পরিবাহিতার সংজ্ঞায় শুরুতেই ছিল 1 গ্রাম তুল্য ভর, মোলার পরিবাহিতার সংজ্ঞায় দেখো শুরুতেই কি আছে, কোন তড়িৎ বিশ্লেষের 1 মোল। দেখছো? তাহলে এইটুকু দেখলেই খুশি হয়ে যাবে না? তাহলে অবশ্যই শুরু করবো কি দিয়ে, তড়িৎ বিশ্লেষে 1 মোল দিয়ে। 1 মোল তার মানে 1 মোল থাকলে সেটা কিসের সংজ্ঞা হবে, মোলার পরিবাহিতার সংজ্ঞা। ঠিক আছে, ওই 1 মোল পরিমাণ দ্রবণে কে যদি 1 সেন্টিমিটার দূরত্বে রাখি, তাহলে যে পরিবাহিতা হবে তাকে কি বলবো, মোলার পরিবাহিতা। খেয়াল করো, মোলার পরিবাহিতার সমীকরণটা যে আছে ওখানেও কি কাপ্পা আছে, তার মানে আপেক্ষিক পরিবাহিতা কি একটা স্বনির্ভর রাশি, কিন্তু তুল্য পরিবাহিতা বা মোলার পরিবাহিতা কিন্তু স্বনির্ভর রাশি নয়। ঠিক আছে, তুল্য পরিবাহিতা বা মোলার পরিবাহিতা বের করতে হলে অবশ্যই কি দিয়ে গুণ করতে হবে, আপেক্ষিক পরিবাহিতা দিয়ে গুণ করতে হবে। এইখানে তুল্য পরিবাহিতার সাথে পার্থক্যটা কি, দেখো এই যে তুল্য পরিবাহিতার সূত্রে কি আছে, গ্রাম তুল্য ভর, আর আপেক্ষিক পরিবাহিতার সূত্রে কি আছে, কয় মোল পরিমাণ পদার্থ আছে সেইটা আমার লাগবে। বুঝতে পারছো, কয় মোল। খেয়াল করো, মোল সংখ্যা আমরা সবাই বের করতে পারি না? মোল সংখ্যা কিভাবে বের করি, পারমাণবিক বা আণবিক ভরকে প্রদত্ত ভর দিয়ে ভাগ করলে আমার মোল সংখ্যাটা বের হয়ে যায়। তাহলে ওইভাবে মোল সংখ্যা বের করে সেটাকে আমার ভাগ দিয়ে দিতে হবে, ভাগ করতে হবে 1000-কে। সেই মোল সংখ্যা দিয়ে আমি ভাগ করব 1000-কে, তাইলে আমরা কি পেয়ে যাব, মোলার পরিবাহিতা পেয়ে যাব। তাহলে আমার যদি প্রশ্ন হয় মোলার পরিবাহিতা বা তুল্য পরিবাহিতা বা আপেক্ষিক পরিবাহিতা কিভাবে পাবো, আমরা সবাই পারবো না। ঠিক আছে, এখন খেয়াল করো, যখনই দুইটা পদার্থ দেওয়া থাকবে তাদের কি নির্দিষ্ট থাকে, এই যে দেখো পরিমাণ নির্দিষ্ট থাকে, পরিমাণটা নির্দিষ্ট, আর কোনো কিছু নির্দিষ্ট নয়। যেরকম আয়তন নির্দিষ্ট নয়, ঘনমাত্রা নির্দিষ্ট নয়, তুল্য পরিবাহিতা বা মোলার পরিবাহিতাও কি হয়, বিভিন্ন হয়। তার মানে আমার মাথায় কি রাখতে হবে, শুধুমাত্র তড়িৎ বিশ্লেষের পরিমাণটা নির্দিষ্ট। তাহলে আমি যদি মাথায় শুধুমাত্র তড়িৎ বিশ্লেষের পরিমাণটা নির্দিষ্ট এটা রাখি, তাহলে কি হবে, বাদ বাকিগুলোও কিন্তু আমার ক্লিয়ার হয়ে যাবে। কেমন? আচ্ছা, তাইলে এই পর্যন্ত তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা নিয়ে কারোর কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করতে পারো ভাইয়া আপুরা। আচ্ছা, যেহেতু তোমাদের প্রশ্ন নাই, আমি পরবর্তী টপিকটাতে চলে যাচ্ছি। দেখো পরের টপিকটা কি আমার, এই যে এই মূল কথাগুলোকে আমি তোমার একটা স্লাইডে নিয়ে আসছি। বুঝছো, এই স্লাইডটা পড়লেও কিন্তু তোমার অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। বুঝছো, তাহলে আমরা এই স্লাইডটাও কিন্তু পড়বো। দেখো, তড়িৎ বিশ্লেষে ঘনমাত্রা পরিবর্তনের তুল্য পরিবাহিতার পরিবর্তন। খেয়াল করো, এখান থেকে কি পড়তে হবে, শুধুমাত্র এই সম্পর্ক, এই যে এই প্রশ্নটা দেখো,
এই দুইটা পয়েন্ট, ঠিক আছে? এই দুইটা পয়েন্ট কি বলছে দেখো, তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা, তোমার প্রশ্ন কি হবে যে তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা আয়নের সংখ্যার উপরে নির্ভরশীল, কথাটা ব্যাখ্যা করো। অথবা প্রশ্ন কি হবে, তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা আয়নগুলো গতিবেগের উপর নির্ভরশীল, এইটাকে ব্যাখ্যা করো। ব্যাখ্যা দেখো, এই যে এই 1 নম্বর পয়েন্ট আর 2 নম্বর পয়েন্টটা তুমি যদি করতে পারো, বলতে পারো, তাইলে কিন্তু তোমার কি হয়ে যাবে, এই যে 2 নাম্বারটা চলে আসবে, তাই না? তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা আয়নের সংখ্যার উপর নির্ভরশীল। কারণ কি, আয়ন যত বাড়বে তত কি হবে, তড়িৎ পরিবহন করার জন্য মাধ্যম বৃদ্ধি পাবে। যত বেশি মাধ্যম বাড়বে তত বেশি কি হবে, পরিবাহিতা বৃদ্ধি পাবে। ঠিক আছে? আচ্ছা, মুলার 1 মিনিট, কে মুলার পরিবাহিতা একটা উদাহরণ দিয়ে দেখাইতে বলছো, ওকে আমি দেখাই দিচ্ছি। আর কে মান নির্ণয়টা একটু বলবো, আমি আরেকবার বলবো, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে খেয়াল করো, এইটুকু আগে আমি বলে নিই কেমন। 1 গ্রাম তুল্য ভর তড়িৎ বিশ্লেষ্য সম্পূর্ণ আয়নিত থাকবে। ঠিক আছে, তাহলে এই আয়নের সংখ্যা যত বাড়বে তত কি হবে, পরিবাহিতা বৃদ্ধি পাইতে থাকবে। এইভাবে তড়িৎ বিশ্লেষণ পরিবাহিতা কিসের উপর নির্ভরশীল, আয়নের উপর নির্ভরশীল। ঠিক আছে, কিন্তু মনে রাখবা যত বেশি লঘু করবা তত বেশি কি হবে, আয়নের দূরত্ব গুলো বাড়তে থাকবে না, তাই না? খেয়াল করো, লঘু মানে কি, পাতলা, ঘন মানে কি, ঘন। ঘনতে কি হয়, কাছাকাছি হয়, লঘুতে কি হয়, দূরে দূরে হয়। যখন দূরে দূরে হয় তখন কি হয়, আয়নের গতিবেগ কি হয়ে যায়, সর্বোচ্চ হয়। এই অবস্থায় কি হয়, পরিবাহিতাও বেশি হয়। বুঝতে পারছো? তাইলে আয়নের সংখ্যার সাথে সাথে আয়নের গতিবেগের সম্পর্কটাও কিন্তু আমরা শিখে ফেললাম। এরপরে খেয়াল করো, এই যে দুইটাই আমাদের খেয়াল মানে শিখে ফেললাম, আয়নের সংখ্যা, আয়নের গতিবেগ। এবার আমরা একটু খেয়াল করি, আমাদের ব্যাচমেট কি প্রশ্নটা করছিল যে মোলার পরিবাহিতা মোল সংখ্যা কিভাবে নির্ণয় করতে হবে, একটা সংজ্ঞা উদাহরণ দিয়ে বুঝাইতে বলছিল। খেয়াল করো, এই যে মোল, এম মোল, মনে করো তোমার এটা আমি উদাহরণ দিই সালফিউরিক অ্যাসিড দিয়ে। ঠিক আছে, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত, আণবিক ভর কিন্তু 98, তাই না? 98 গ্রাম। তার মানে সালফিউরিক অ্যাসিডের 1 মোল কত গ্রাম, 98 গ্রাম। এখন তোমাকে বলছে যে 1 লিটারে দ্রবীভূত আছে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড। খেয়াল করো, সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যাটা তাহলে কত হবে, 1 মোল, মোলারিটি মানে কি, মোল সংখ্যা হচ্ছে এই যে সালফিউরিক অ্যাসিড, এইটার 49 কে আমি কত দিয়ে ভাগ করব, 98 দিয়ে ভাগ করব, তাহলে কত হয়, হাফ মোল। ঠিক আছে, তার মানে কি এই 1 লিটার বা 100 সেন্টিমিটার কিউব দ্রবণে কতটুকু আছে, হাফ মোল আছে। ঠিক আছে, এই মোল সংখ্যাটা হাফ মোল, এইটাকে আমি এই জায়গাটায় বসাই দিব। যখন আমি এইটাকে এই জায়গায় বসাই দিব, তাহলে কাপ্পার মান, মোলের মান 100 সেন্টিমিটার কিউব, যেটা উত্তর হবে সেটাই কিন্তু আমার উত্তর। ঠিক আছে, যেটা ক্যালকুলেটরের মান আসবে সেটাই কিন্তু আমার উত্তর হবে। ওকে, এভাবে আমরা মোল সংখ্যাটা বের করে নিব। আর যে কাপ্পাটা দেখাইতে বলছিলা তুল্য পরিবাহিতা, আমি এখানটা একটু লিখে বুঝাই দিই। এই যে সমীকরণটা কি হবে, কাপ্পা সমান সমান 1/r ইন্টু L/A। তাহলে তোমার প্রশ্নে খুঁজতে হবে কি কি, রোধের মানটা খুঁজতে হবে, দৈর্ঘ্য খুঁজতে হবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল খুঁজতে হবে। এই তিনটা জিনিস দেওয়া থাকবে, রোধ, দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ঠিক আছে, মনে করো তোমার দৈর্ঘ্য দেওয়া থাকবে কত, 2 সেন্টিমিটার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত, 4 সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, এবং রোধ কত, 2 ওহম। ঠিক আছে, তখন তুমি কাপ্পার মান কিভাবে বের করবে, জাস্ট মানটা বসানো, 1/2 ইন্টু কি হবে, দৈর্ঘ্য কত, 2 সেন্টিমিটার, 2, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত, 4 সেন্টিমিটার, কাটাকাটি করো, তাহলে দেখো 1/4 হচ্ছে আমার আপেক্ষিক পরিবাহিতা, যার একক পার ওহম পার সেন্টিমিটার, তাই না? যেহেতু সব সেন্টিমিটার এককে দেওয়া, তাহলে আমি কিসের অ্যান্সার বের করবো, পার ওহম পার সেন্টিমিটার। বুঝতে পারছো সবাই ব্যাপারটা? এভাবে আমরা আপেক্ষিক পরিবাহিতা বের করবো। তাহলে আমরা এর পরের টপিকটাতে চলে যাই। তড়িৎ বিশ্লেষণে পরিবাহিতার ব্যাখ্যা। এটা না নতুন করে ব্যাখ্যা করার আসলে কিছু নাই, তোমরা সবাই জানো।
একটা তড়িৎ তড়িৎ বিশ্লেষ্য কোষ, যেখানে একটা কি থাকবে, এই যে একটা অ্যানোড থাকে, আর একটা কি থাকে, একটা অ্যানোড, আর একটা কি থাকে, ক্যাথোড। এই অ্যানোডের প্রতি কারা আকৃষ্ট হয়, দেখো এই যে অ্যানায়ন গুলো, অ্যানোডে সবসময় কারা আকৃষ্ট হবে, দেখো নাম দেখেই বোঝা যায়, অ্যানোডে আকৃষ্ট হবে অ্যানায়ন গুলো। এই যে দেখো অ্যানোডে আকৃষ্ট হয় বলে তাদেরকে অ্যানায়ন বলে, তার মানে কি অ্যানোডে আকৃষ্ট হবে অ্যানায়ন যারা ঋণাত্মক চার্জ যুক্ত, যেরকম মনে করো ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো কই আকৃষ্ট হবে, অ্যানোড কর্তৃক। আর ক্যাথোড কর্তৃক আকৃষ্ট কারা হবে, ক্যাটায়ন গুলো, যেরকম মনে করো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ঠিক আছে, এগুলো কি কর্তৃক আকৃষ্ট হবে, ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হবে, তাই না? শর্ট সিলেবাসে না ঘনমাত্রা পরিবর্তন কথাটা তোমাদের একজন প্রশ্ন করেছো, শর্ট সিলেবাসে ঘনমাত্রা পরিবর্তন কি আছে? তোমাদের শর্ট সিলেবাসে ঘনমাত্রা পরিবর্তনটা না সরাসরি বলা নাই, বলছে তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা, ঠিক আছে? এখন খেয়াল করো, তুমি যখন তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা বলবো, এই যে দেখো তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা হচ্ছে 4.2, তাই না? এই যে 4.2, আর এগুলো কিন্তু সব 4.2 এরই উপ অনুচ্ছেদ, তাই না? তাহলে তুমি যদি এই 4.2 পুরাটা যদি তোমার পরীক্ষার সিলেবাসে থাকে, প্রশ্নকর্তা কোত্থেকে প্রশ্ন করতে পারে, এইসব জায়গা থেকেই তো প্রশ্ন করবে, তাই না? এই কারণে আমরা কোনো রিস্কে যাব না, অন্তত আমরা মেডিকেল থেকে কোনো রিস্ক নিব না। এই তড়িৎ বিশ্লেষণের পরিবাহিতা যেহেতু 4.2, আমি তোমাদের 4.2 এর আওতাভুক্ত যতগুলো টপিক আছে সবগুলো টপিকই পড়াই দিচ্ছি, ঠিক আছে? যতটুকু পড়াচ্ছি অতটুকুই তোমাদের জন্য ইনাফ, বুঝতে পারছো? অতটুকু পড়লেই হবে। এরপরে চলে যাই যেখানে আমরা পড়াচ্ছিলাম তড়িৎ বিশ্লেষণ পরিবাহিতার ব্যাখ্যা। দেখো অ্যানোডে আকৃষ্ট হচ্ছে অ্যানায়ন গুলো, ক্যাথোডে আকৃষ্ট হচ্ছে ক্যাটায়ন গুলো। তাহলে ক্যাথোডে যখন ক্যাটায়ন যাবে, খেয়াল করো অ্যানায়ন তো ক্লোরিন আয়ন, তাই না? সে কি করবে, তার কি আছে ইলেকট্রন বেশি, সেই ইলেকট্রনটা কি করবে, ত্যাগ করে ক্লোরিন পরমাণু তৈরি করবে। আর আমরা কি জানি ইলেকট্রন ত্যাগ মানে কি, জারণ, তাই না? জারণ মানে কি ইলেকট্রন ছাড়ন। অর্থাৎ তাহলে কি হচ্ছে, অ্যানোডে কি হচ্ছে, জারণ বিক্রিয়া হইতেছে। ক্লিয়ার না ব্যাপারটা তোমাদের কাছে? অ্যানোডে কি হইতেছে, জারণ, আর ক্যাথোডে কি হবে তাইলে, বিজারণ, স্বাভাবিক। একটু বিক্রিয়াটা আঁকায় দেখি, যদিও আমার মেডিকেল অ্যাডমিশনে বিক্রিয়াটা সাধারণত লাগে না, কিন্তু যেহেতু আমি এইচএসসি এর জন্য পড়তেছি সেহেতু আমি বিক্রিয়াটা দেখে দেখেই পড়ি। যেরকম ক্যাটায়ন, ক্যাটায়নকে মনে করো এখানে সোডিয়াম আয়ন, এই সোডিয়াম আয়নটা কি করবে, ইলেকট্রনটাকে কি হবে, গ্রহণ করবে। ইলেকট্রন গ্রহণ করলে কি পরিণত হবে, সোডিয়াম ধাতুতে পরিণত হবে না? খেয়াল করো, আর আমরা কি জানি ইলেকট্রন গ্রহণ কি প্রক্রিয়া, বিজারণ, তাই না? ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ, আর এটা কোথায় হইতেছে, ক্যাথোডে হচ্ছে, তার মানে ক্যাথোডে কি হয়, বিজারণ হয়। বুঝতে পারছো? তাহলে তোমাকে যদি প্রশ্ন করে যে তড়িৎ বিশ্লেষণ পরিবাহিতার ব্যাখ্যা করো, তুমি খুব সুন্দর করে একটা ছবি আঁকবা, প্রথমে একটা ছবি এঁকে দিবা, ছবি দেখলেই টিচারের মন ভালো হয়ে যাবে, বুঝতে পারছো? তারপর বলবা তড়িৎ বিশ্লেষণ পরিবাহিতা নির্ভর করে জারণ বিজারণ বিক্রিয়ার উপরে। দুইটা তড়িৎ দ্বার ব্যবহার করা হয়, একটা অ্যানোড একটা ক্যাথোড। অ্যানোডে জারণ হয়, এই বিক্রিয়া একটা মানে আদর্শ একটা বিক্রিয়া দেখাই দিলা, আর ক্যাথোডে বিজারণ হয়, আদর্শ একটা বিক্রিয়া দেখাই দিলা। তাহলে কিন্তু তোমার প্রশ্ন উত্তরটা হয়ে গেল, বুঝতে পারছো? মনে রাখবা, বেসিক যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে কিন্তু সব প্রশ্নেরই উত্তর করা যায়। যেরকম তড়িৎ বিশ্লেষণের পরিবাহিতা নির্ভরই করতেছে এই অ্যানোডের জারণ আর ক্যাথোডের বিজারণের উপর, বুঝতে পারছো? তাহলে তুমি যদি এইটুকু নলেজ রাখতে পারো তাহলে কিন্তু তোমার ক্লিয়ার হয়ে যাবে, বা সব প্রশ্নের উত্তরই অ্যাটেম্প্ট করতে পারবে অন্তত পক্ষে। এরপরে খেয়াল করো তড়িৎ রাসায়নিক কোষ, আমাদের কিন্তু তড়িৎ রাসায়নিক কোষ আছে, একটু আগে বললাম তড়িৎ রাসায়নিক কোষ, তাই না? কোষের ভিতরে কি থাকবে, একটা অ্যানোড, এই যে দেখো অ্যানোড, একটু ঝাপসা স্লাইডটা, ছবি তুলে আনছে তো কিন্তু আমি মুখে মুখে বলে দিচ্ছি, আবার লিখেও দিচ্ছি, অ্যানোড। আর এটা কি, আরেকটা কি থাকবে, ক্যাথোড, ঠিক আছে? তাহলে তোমাকে যদি বলে এই তড়িৎ রাসায়নিক কোষের কোষ বিক্রিয়া লেখো, তোমাদের কিন্তু শর্ট সিলেবাসে কোষ বিক্রিয়া আছে, তোমার কোষ বিক্রিয়া কি হবে দেখো,
আমরা তো সবাই জানি অ্যানোডে কি হয়, জারণ। ক্যাথোডে কি হয়, বিজারণ। তুমি যদি এই কথাটুকু লিখতে পারো তোমার কিন্তু 1 নাম্বার থেকে 2 নাম্বার ক্যারি হয়ে যাবে, বুঝতে পারছো? তারপর তোমাকে প্রশ্ন বলে দিবে যে অ্যানোডে জিঙ্ক ব্যবহৃত হচ্ছে, তাহলে জিঙ্ক কিভাবে জারণ করবে? জিঙ্ক কি করবে, 2টা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়ন তৈরি করবে। এটাই তোমার অ্যানোডের বিক্রিয়া। ক্যাথোডের বিক্রিয়া কি, কপার ক্যাথোড। দেখো এখানে ক্যাথোড কে, কপার আয়ন, তাই না? ক্যাথোডে সে কি করবে, ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে সে কি হবে, কপার ধাতুতে পরিণত হবে। তাহলে এটাই হচ্ছে ক্যাথোডের বিজারণ বিক্রিয়া। দেখো তুমি শুধু যদি এই বেসিকটুকু কনসেপ্টটুকু ক্লিয়ার রাখো যে অ্যানোডে হয় জারণ আর ক্যাথোডে হয় বিজারণ, তাহলে কিন্তু দেখো তোমার উত্তরটা হয়ে যাচ্ছে। ওকে, তোমার ধরে জিঙ্ক আর কপার দিল না, তোমাকে বললো অ্যানোড লিথিয়াম, ঠিক আছে, অ্যানোড কে লিথিয়াম আর ক্যাথোড কে, ক্যাথোড হচ্ছে আমার আমি দেই সিলভার। কি বিক্রিয়া হচ্ছে, পারবা না? দেখো তোমরা নিজেরাই বলো, তুমি সুন্দর করে তখন বলবা যে অ্যানোড যেহেতু লিথিয়াম, অ্যানোডে জারণ বিক্রিয়া হয়, লিথিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে কি হবে, লিথিয়াম আয়নে পরিণত হবে। আর ক্যাথোড যেহেতু বিজারণ বিক্রিয়া হয় সেহেতু কি করবে, সিলভার ক্যাটায়ন সে একটা ইলেকট্রন গ্রহণ করে সিলভার ধাতুতে পরিণত হবে। এবং এটাই হচ্ছে আমার কোষ বিক্রিয়া। ঠিক আছে, এরপর কি বলবে যে এই কোষ বিক্রিয়াটা একটা সমীকরণ আকারে দেখায় দাও। এটাও পারবা। সবসময় মনে রাখবা সমীকরণ আকারে দেখানোর সময় কি হয়, বামে থাকবে অ্যানোড। ওকে, বামে কি থাকবে, অ্যানোড। খেয়াল করো জিঙ্ক আর কপারের মধ্যে অ্যানোড কে ছিল, জিঙ্ক, তাই না? তাই বামে হচ্ছে জিঙ্ক। তাহলে তোমরাই আমাকে বলো লিথিয়াম আর সিলভার এর মধ্যে অ্যানোডে কে থাকবে? যেহেতু লিথিয়াম অ্যানোডে আছে, বামে কে থাকবে, লিথিয়াম। ঠিক আছে, সবাই বলতে পারতেছো। তাহলে বামে থাকবে লিথিয়াম, তাহলে লিথিয়ামটা কিসে পরিণত হচ্ছে, ওইটাও লিখি, লিথিয়াম আয়ন। তারপর কি দিতে হবে, একটা কোষ সাইন। আর ক্যাথোডে কে, সিলভার, সে কিসে পরিণত হবে, সিলভার ধাতুতে। তাহলে দেখো এইটাই কিন্তু তোমার কোষ বিক্রিয়া। তোমার কিন্তু পরীক্ষার প্রশ্ন কোষ বিক্রিয়া চেয়েই তোমার 3 নম্বরের প্রশ্নগুলো করে ফেলবে, তাহলে আমরা পারবো ইনশাল্লাহ। ওকে, এর পরবর্তী টপিকে যাই। বিভিন্ন দ্রবণের পরিবাহিতার পার্থক্য। এখান থেকে আমার যেটা লাগবে একটু উদাহরণগুলো পড়তে হবে। সবল, মনে আছে শুরুতে আমি বলছিলাম সবল পরিবাহী কারা, যাদের 70 থেকে 100% আয়নিত হয়। দুর্বল কারা, যাদের 1 থেকে 10% আয়নিত হয়। আর অবিশ্লেষ্য কারা, যাদের আয়নিত হয় না, অর্থাৎ 0% আয়নিত হয়, তাই না? দেখো আমরা একটা নেমোনিক দিয়ে মনে রাখি, দুর্বল তৈরি বিশ্লেষণ নেমোনিকটা কি, সফি ইথারকে অ্যামোনিয়া দ্রবণে হাফ চুবালো, তাই না? নেমোনিক কি, সফি ইথারকে অ্যামোনিয়া দ্রবণে হাফ চুবালো। সতে আমি কি বুঝবো, সালফিউরাস অ্যাসিড। ফতে কি বুঝবো, ফসফরিক অ্যাসিড। কতে কি, কার্বনিক অ্যাসিড। ইথার, ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড আসলে কি, সকল জৈব অ্যাসিডকে রিপ্রেজেন্ট করতেছে। ইথানোয়িক অ্যাসিড কাকে রিপ্রেজেন্ট করতেছে, সব জৈব অ্যাসিডকে। অ্যামোনিয়াতে অ্যামোনিয়া, হাফ হাইড্রোজেন ক্লোরাইড, আর চোবালে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা চুনের পানি। ঠিক আছে, তাহলে নেমোনিকটা একটু খেয়াল করো আবার। নেমোনিকটা কি, সফি ইথারকে অ্যামোনিয়া দ্রবণে হাফ চোবাইলো। ওকে, তাহলে এবার তো অবিশ্লেষণ নেমোনিকটা একটু দেখি। নেমোনিকটা কি, রাইসার কমেন্ট দেখে মজনু পাগল হয়ে গেল। রাইসার কমেন্ট দেখে কি হলো, মজনু পাগল হয়ে গেল, তাই না? এই যে দেখো রাইসার রতে কি, রাবার। ইতে কি, ইথানল। সতে কি, সতে সুক্রোজ। কতে কয়টা জিনিস, 4টা, খুব গুরুত্বপূর্ণ। কতে কাঁচ, কতে কাঠ, কতে ক্লোরোফর্ম, কতে কার্বন টেট্রাক্লোরাইড। কাঁচ, কাঠ, ক্লোরোফর্ম, কার্বন টেট্রাক্লোরাইড। মজনুতে কি হবে, মিথানল। আর পাগলে কি, পানি। খেয়াল করো বিশুদ্ধ পানি, মনে রাখবা বিশুদ্ধ পানি কি তড়িৎ
অবিশ্লেষ্য। আর পানি নর্মাল অবস্থায় কি তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে, পানি নর্মাল অবস্থায় কি হবে তড়িৎ বিশ্লেষ্য হবে। তাইলে সবল কারা? বাদ বাকি সব। এই দুই নেমোনিকের বাইরে দিন দুনিয়ার যা কিছু থাকবে সবাই কি হয়ে যাবে সবল। এরপরে দেখো সবল তড়িৎ বিশ্লেষ্য কারা? সুন্দর করে বলতে পারবা না যে সকল পদার্থ 70 থেকে 100% আয়নিত হয় তারা সবল তড়িৎ বিশ্লেষ্য। তারপর দুইটা উদাহরণ দিয়ে দিলাম, যেরকম সালফিউরিক অ্যাসিড, তাই না? সালফিউরিক অ্যাসিড। দুর্বল তড়িৎ বিশ্লেষ্য কারা? যারা 1 থেকে 10% আয়নিত হয়। উদাহরণ দিয়ে দিলা কি সালফিউরাস। খেয়াল করো সালফিউরাস 3 আর এখানে কি 4। অবিশ্লেষ্য কারা? যারা 0% আয়নিত হয়। উদাহরণ দাও চিনি। তারপরে আমি কি বলছিলাম মজনু। মজনুতে কি ছিল মিথানল, তাই না? এভাবে এরকম করে কিন্তু তোমাদের প্রশ্ন হবে, এরকম করেই উত্তর দিতে হবে। আর এই ব্যবহৃত পদ এবং একক সমূহ কিন্তু তোমরা তোমাদের যে টেস্ট পেপার গুলো দেখো তাহলে দেখবা প্রশ্নগুলো করে যে তড়িৎ কাকে বলে, তড়িৎ প্রবাহ কাকে বলে, অ্যাম্পিয়ার কি, কুলম কি, ফ্যারাডে কি, তড়িৎ বিভব কি। এগুলো কিন্তু একবার একটু রিডিং করলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। বা এই সংজ্ঞাগুলো আমরা আসলে সবসময় পড়ে আসছি, নতুন করে কিন্তু সংজ্ঞাগুলো পড়ায় দেওয়া আসলে আর কিছু নাই। ঠিক আছে, তাহলে ওভাবে একটু পড়ে নিও। এরপরে দেখো ফ্যারাডে তড়িৎ বিশ্লেষণের প্রথম সূত্র, ট্রিপল স্টার ইম্পর্টেন্ট এটা। আমরা সবাই জানি ফ্যারাডে তড়িৎ বিশ্লেষণ দেখো তড়িৎ দ্বারা সংঘটিত বিক্রিয়ার পরিমাণ অর্থাৎ সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ কিসের সমানুপাতিক? প্রবাহিত বিদ্যুতের পরিমাণে সমানুপাতিক, তাই না? সঞ্চিত বা দ্রবীভূত পদার্থ ডাব্লিউ এর সমানুপাতিক কি কিউ। ঠিক আছে, ডাব্লিউ এর সমানুপাতিক কিউ। আর আমরা কি জানি কিউ ইজ ইকুয়াল টু আইটি, তার মানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি হবে জেড আইটি। যে জেডটা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, তাই না? জেড কি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। দেখো দুইটা পদার্থের জেড এর মান দেওয়া আছে। তোমরা যেহেতু এইচএসসি তে ক্যালকুলেটর নিয়ে যেতে পারবা, তোমরা কিন্তু হিসাব করে জেড এর মানটা বের করতে পারবা, তাই না? জেড এর মানটা আমরা কিভাবে বের করি তাহলে আমরা একটু দেখে নেই। এই যে দেখো জেড এর মান আমরা বের করি পারমাণবিক ভর কে যোজনী এবং ফ্যারাডের সংখ্যা দিয়ে ভাগ করি। খেয়াল করো আমরা কি পড়ি, 1 ফ্যারাডের সমান সমান 96,500 কুলম। আমরা কিন্তু সবাই এইটাই পড়ি। তাহলে এই যে 96,473 কুলম এটা কোত্থেকে আসছে? দেখো এইটা হচ্ছে ফ্যারাডের এক্সাক্ট সূত্র। ঠিক আছে, এক্সাক্ট ভ্যালু। আমি তোমাদের বইয়ের ওই পেজটা আনি নাই, ঠিক আছে? বইয়ের পেজটা আনি নাই, যে পেজে এই কথাটা বলা আছে ফ্যারাডের সূত্রের এক্সাক্ট ভ্যালু হচ্ছে 96,473 কুলম। কিন্তু দেখো 96,473 দিয়ে কিন্তু ম্যাথ করা অনেক কঠিন হয়ে যাবে। এই কারণে আমরা একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু ইউজ করেছি। অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা কি 96,500 কুলম। ঠিক আছে, আমরা এই 96,500 কুলম ব্যবহার করব ম্যাথের সময়। তাহলে খেয়াল করো তোমার জেড এর মান এই যে জিঙ্ক, তাই না? জিঙ্কের জেড এর মান কত হবে বলো তো আমাকে? জিঙ্ক উপরে কি থাকবে গ্রাম পারমাণবিক ভর 65, নিচে কি থাকবে যোজনী। জিঙ্কের যোজনী কত 2 এবং ফ্যারাডের সংখ্যা কত 96,500। ক্যালকুলেটরে বসায় নাও, যেটা আসবে সেটাই তোমার জিঙ্কের জেড। বুঝতে পারছো? জেড এর মানটা আমরা এভাবে বের করব। এরপরে খেয়াল করো আমার মৌলের তুল্য ভর। মনে রাখবা তুল্য ভরটা কি? রাসায়নিক তুল্য ভর আর রাসায়নিক তুল্যাঙ্ক। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। রাসায়নিক তুল্য ভরকে রাসায়নিক তুল্যাঙ্ক বলা হয়ে থাকে। ঠিক আছে, রাসায়নিক তুল্য ভরকে রাসায়নিক তুল্যাঙ্ক বলা হয়। মনে রাখবা জেড টা কি করতেছি পারমাণবিক ভরকে যোজনী ফ্যারাডের সংখ্যা দুইটা দিয়ে ভাগ করতে আমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক পাচ্ছি। কিন্তু যদি আমরা শুধুমাত্র রাসায়নিক তুল্যাঙ্ক বা তুল্যভর চাই তাহলে পারমাণবিক ভরকে আমি কি দিয়ে ভাগ করবো? শুধুমাত্র যোজনী দিয়ে ভাগ করব। ঠিক আছে, তার মানে কি এইটুকুই হচ্ছে আমার রাসায়নিক তুল্যাঙ্ক। অর্থাৎ জেড এর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক 65 ভাগ 2 ভাগ 96,500।
আর জেড কেন বলতেছে, জিঙ্কের রাসায়নিক তুল্যাঙ্ক কত? 65/2। বুঝছো ব্যাপারটা? তোমার কিন্তু দুইটার মধ্যে যে কোনোটাই চাইতে পারে, তো রাসায়নিক তুল্যাঙ্কও চাইতে পারে, রাসায়নিক তুল্যাঙ্কও চাইতে পারে। ওকে, এরপর টপিকে চলে আসো। এই যে এই রাসায়নিক তুল্যাঙ্কের ব্যাপারটাই তোমাদের খুব সুন্দর করে লিখায় আনছি, একটু সংজ্ঞাটা না দেখে যেও। এই সংজ্ঞাটা তোমার হাজারি স্যারের বইয়ে এলোমেলো করে দেওয়া থাকলেও গুহ স্যার বা কবির স্যারের বইয়ে কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে। ওকে, দেখো সংজ্ঞাটা কি। কোন তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়ে 1 ফ্যারাডে বা 96,500 কুলম্ব তড়িৎ প্রবাহিত করার ফলে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণে কি? রাসায়নিক তুল্যাঙ্ক। ওকে, রাসায়নিক তুল্যাঙ্ক ই সমান কি? 1 মোল পদার্থ অর্থাৎ গ্রাম পারমাণবিক ভর ডিভাইডেড বাই মোলটার যোজনী। তাহলে তোমরা একটু আমাকে বলো তো, সোডিয়ামের রাসায়নিক তুল্যাঙ্কটা কত? সোডিয়াম খেয়াল করো, সোডিয়ামের পারমাণবিক ভর কত? 23। যোজনী কত? 1। তার মানে রাসায়নিক তুল্যাঙ্ক কত? 23। ঠিক আছে। তারপর ম্যাগনেসিয়ামের রাসায়নিক তুল্যাঙ্ক কত? পারমাণবিক ভর কত? 24। যোজনী কত? 2। রাসায়নিক তুল্যাঙ্ক কত? 12। বুঝতে পারছো? রাসায়নিক তুল্যাঙ্ক কিন্তু বের করা আমাদের জন্য খুব সহজ। ওকে, এরপর চলে আসো। দেখো আমরা এতক্ষণ ধরে কি কি পড়লাম? পারমাণবিক ভর। পারমাণবিক ভর তো আমার পর্যায় সারণীতে দেওয়া থাকে। আর রাসায়নিক তুল্য ভর, এই পারমাণবিক ভরকে আমি যৌগ দিয়ে ভাগ করলে কি হবে? যোজনী দিয়ে ভাগ করলে কি হবে? রাসায়নিক তুল্য ভর। ঠিক আছে, তোমরা সবাই উত্তর পারতেছো, খুবই ভালো প্রিপারেশন। আল্লাহর মধ্যে তো সবার অনেক ভালো আছে, তাই না? তাহলে ইনশাল্লাহ আমরা সবাই কি করবো? এইচএসসি তে অনেক ভালো রেজাল্ট করবো, তারপর আবার আমরা মেডিকেলের জন্য পড়ালেখা শুরু করে দিব, তাই না? আমাদের মূল টার্গেট তো মেডিকেলে চান্স পাওয়া। আমাদের যেভাবেই হোক মেডিকেলে চান্স পাইতে হবে। আগে আমরা এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ 5 পেয়ে নিই, তাই না? আচ্ছা, খেয়াল করো যৌগের তুল্য ভর। যৌগের তুল্য ভরটাও সেম। যৌগের তুল্য ভরে দেখো, যৌগের তার পারমাণবিক ভর হয় না, তাই না? যৌগের কি হয়? আণবিক ভর। তাহলে এই আণবিক ভর কি আমরা কি দিয়ে ভাগ করব? যৌগের জন্য যৌগের কি থাকে? জারণ সংখ্যা। জারণ সংখ্যা দিয়ে ভাগ করব। যেরকম খেয়াল করো এইখানটায় যৌগের তুল্য ভর কপার সালফেট, এটা আণবিক ভর কত? 159.5। আর কপার আয়নের যোজনী বা জারণ সংখ্যা কত? 2। তাহলে কি হবে? 159.5 কে আমি কি দিয়ে ভাগ করব? 2। তাহলে যেটা আসবে 53 তো না, এখানে আসছে কত? 79.275। এটাই হচ্ছে আমার তুল্য ভর। এরপর দেখো সালফিউরিক অ্যাসিড, এইটার আণবিক ভর কত? 98, একটু আগেই বললাম। এবং দেখো হাইড্রোজেনের মোট জারণ সংখ্যা কত এখানটায়? 1 মোল হাইড্রোজেনের প্লাস, আর 2টা হাইড্রোজেন আছে, তাহলে কত? +2। তাহলে 98 কে আমি কি দিয়ে ভাগ করব? 2। তাহলে কত চলে আসতেছে? 49। এখানে তো সোডিয়াম কার্বনেট দেওয়া আছে, তাহলে তুমি একটু উচ্চতর দক্ষতা প্রয়োগ করো, আমাকে বলো সোডিয়াম ক্লোরাইড এই যৌগটার তুল্য ভর কত? তাহলে তুল্য ভর যেহেতু বের করতে বলছে, আগে আমি আণবিক ভরটা বের করি। সোডিয়াম 23, ক্লোরিন কত? 35.5, তাই না? তার মানে কত দেখো? 58.5 আণবিক ভর। এটার জারণ সংখ্যা কত? সোডিয়ামের +1। তাহলে 58.5 কে আমি কত দিয়ে ভাগ করবো? 1। তার মানে কি সোডিয়াম ক্লোরাইডের তুল্য ভর কত হবে? এই 58.5। বুঝতে পারছো কিভাবে যৌগের তুল্য ভর বের করবা? ভেরি গুড। 58.5 ভাইয়া, পুরা 29.25 না। আমার যে কোনো একটা জারণ সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। 2টার জারণ সংখ্যা তো আমি যোগ করব না কিন্তু খেয়াল করো, যে আমাকে ভুল উত্তর দিছো সে মনে জারণ সংখ্যা যোগ করে দিছো। যোগ করা যাবে না। হয় আমি ক্যাটায়নের জারণ সংখ্যা নিব, নয় আমি অ্যানায়নের জারণ সংখ্যা নিব। এই যে দেখো ক্যাটায়ন
বা অ্যানায়ন, পাইছো? ক্যাটায়ন বা অ্যানায়ন, বুঝতে পারছো? মোট যোজনী সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা তুল্যভার পাওয়া যাব। ঠিক আছে, আফসানা মিমি, সানি আক্তার, সঠিক উত্তর। ধন্যবাদ সবাইকে। তাহলে আমি পরের টপিকে চলে যাই। ফ্যারাডে সূত্রের প্রযোজ্যতা এবং ফ্যারাডে সূত্রের সীমাবদ্ধতা, তাই না? দেখো, ফ্যারাডে সূত্রের প্রযোজ্যতা শুধু একটা লাইন মনে রাখো, তাপের প্রভাব আছে। ফ্যারাডে সূত্রের উপর কিসের প্রভাব আছে? তাপের প্রভাব আছে, আর অন্য কোনো কিছুর কোনো প্রভাব নাই। ঠিক আছে, তোমার প্রশ্ন করবে ফ্যারাডে সূত্রের উপরে তাপের প্রভাব ব্যাখ্যা করো, তখন তুমি কি বলবা? ফ্যারাডের সূত্র, এটা কিন্তু উচ্চতর দক্ষতার একটা প্রশ্ন, ভালো করে শুনো। তখন তুমি বলবা কি, ফ্যারাডের সূত্র শুধুমাত্র কাদের জন্য প্রযোজ্য? তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর বেলায় প্রযোজ্য। আমরা জানি যদি তাপ বাড়াই তাহলে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর পরিবাহিতা কি হয়? বৃদ্ধি পায়, বা আয়নীকরণের হারও বৃদ্ধি পায়। এই কারণে যেহেতু আয়নীকরণ বৃদ্ধি পাচ্ছে, সেহেতু ফ্যারাডের সূত্রের উপরও এটি প্রভাব ফেলবে। কিন্তু আমরা জানি তড়িৎ বিশ্লেষণের উপরে চাপ বা দ্রবণের ঘনমাত্রার বিশেষ কোনো প্রভাব নাই, তাই ফ্যারাডের সূত্রের উপরে চাপ ও ঘনমাত্রারও কোনো প্রভাব নাই। ঠিক আছে, সবাই ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, কেউ কোনো প্রশ্ন করো নাই, তার মানে আমি আশা করছি ব্যাপারটা ক্লিয়ার। এরপর যেটা আসবে তোমার প্রশ্নে, 3 নম্বরের প্রশ্নই দিবে যে ফ্যারাডের সূত্রের প্রযোজ্যতা ও সীমাবদ্ধতা ব্যাখ্যা করো। ঠিক আছে, এই প্রশ্নটার উত্তর তোমরা একটু বহুসারে বই থেকে দেখে নিও। ঠিক আছে, দেখো এখানে ফ্যারাডের সূত্রের সীমাবদ্ধতায় 3টা, সীমাবদ্ধ প্রযোজ্যতায়ও 3টা পয়েন্ট, কিন্তু বহুসারের বইয়ে 5টা করে পয়েন্ট দেওয়া আছে। ঠিক আছে, তাইলে ফ্যারাডের সূত্রের প্রযোজ্যতা আর সীমাবদ্ধতা তোমরা কোথা থেকে পড়বা? বহুসারের থেকে পড়বা। এরপর দেখো, ফ্যারাডের সূত্র প্রয়োগ করে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পরিমাণ নির্ণয়, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। খেয়াল করো, এখানে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, 1 মোল ইলেকট্রনের চার্জ কত? 96,500 কুলম্ব। মাথায় ঢুকায় নাও, 1 মোল ইলেকট্রনের চার্জ কত? 96,500 কুলম্ব। 1 মোল ইলেকট্রনের চার্জ কত? 96,500 কুলম্ব। কেন বলতেছি? এইখানেই দেখো, যখনই কোনো একযোজী মৌল যার যোজনী 1, তার 1 মোল সঞ্চয় করতে কয় মোল ইলেকট্রন লাগবে? 1 মোল। তার মানে প্রশ্ন হবে কি, যে একযোজী মৌলকে সঞ্চয় করার জন্য কয় ফ্যারাডে তড়িৎ লাগবে? যদি 1 মোল ইলেকট্রন লাগে তাহলে তোমরাই বলো কয় ফ্যারাডে লাগবে? 1 ফ্যারাডে। সেম ওয়েতে দ্বিযোজী মৌলের জন্য কয় ফ্যারাডে? 2 ফ্যারাডে। ত্রিযোজী মৌলের জন্য কয় ফ্যারাডে? 3 ফ্যারাডে। বুঝতে পারছো ব্যাপারটা? খেয়াল করো, তাহলে তোমরা যদি বুঝে থাকো আমাকে একটু উত্তর দাও তো। 1 মোল ম্যাগনেসিয়াম সঞ্চয় করতে কয় ফ্যারাডে লাগবে বলো তো? অলরেডি উত্তর চলে আসছে, 2 ফ্যারাডে, তাই না? 2 ফ্যারাডে। তাহলে এখন বলো, তোমার প্রশ্নের প্যাচটা দিবে কিভাবে জানো? 1 মোল ম্যাগনেসিয়াম না বলে বলবে 10 মোল ম্যাগনেসিয়াম। দেখো 10 মোল ম্যাগনেসিয়াম হলে তুমি উত্তর পারবে না? সিম্পল, 1 মোল ম্যাগনেসিয়ামের জন্য যদি আমার 2 ফ্যারাডে লাগে, তাহলে 10 মোলের জন্য কয় লাগবে? 2 × 10 বা 20 ফ্যারাডে। ভেরি গুড, তোমরা যারা উত্তর দিছো 20 ফ্যারাডে লাগবে। সবাই পারছো, তোমরা সবাই পারলে আমারও খুব ভালো লাগে, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে খেয়াল করো, তাহলে আমি একটু কঠিনে যাই। প্রশ্নটা একটু কঠিন হলে কিরকম করবে জানো? এরকম একটা প্রশ্ন হবে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড দ্রবণ থেকে 12 গ্রাম ম্যাগনেসিয়াম তৈরি করতে কয় কুলম্ব তড়িৎ লাগবে বলো তো? দেখি কারা কার উত্তর দিতে পারো এটা।
আরেকটু ভাবো, আরেকটু ভাবো, কয় কুলম লাগবে? আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে বলেই দিই, তাই না? একটু বলে দিই। খেয়াল করো, ম্যাগনেসিয়াম এর 1 মোল কত? 1 মোল কত? 24 গ্রাম। তাইলে 1 মোল ম্যাগনেসিয়াম জমা করতে কয় ফ্যারাডে লাগে? 2 ফ্যারাডে। এই 1 মোল না লিখে আমি লিখতে পারি না 24 গ্রাম? এখন বুঝতে পারছো কোথায় ঝামেলাটা হয়েছে? 24 গ্রামের জন্য যদি 2 ফ্যারাডে লাগে, 12 গ্রামের জন্য কয় ফ্যারাডে লাগবে? 1 ফ্যারাডে ভাইয়া, পুরা 1 ফ্যারাডে। ঠিক আছে, তাহলে 1 ফ্যারাডে সমান সমান কত কুলম? 96,500 কুলম। দেখো, দেখলে মনে হচ্ছে কত বিনাইন একটা ম্যাথ, কত সহজ একটা ম্যাথ, কিন্তু প্যাচ রয়ে গেছে। একটু মাথা ঠান্ডা করে আমাদেরকে কিন্তু উত্তর দিতে হবে। চিন্তা করো না, তোমাদের সাথেই আছে, আরো অনেকগুলো উদাহরণ নিয়ে আছে। তাহলে আমি পরের উদাহরণটাতে যাই। আমরা আজকে এই ধরনের ম্যাথে মাস্টার হয়ে যাবো, বুঝছো? খেয়াল করো, অ্যালুমিনিয়াম অক্সাইড 2 নাম্বার উদাহরণটা আমি এখন দেখি, ঠিক আছে? 2 নাম্বারটা দেখো, অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে অ্যালুমিনিয়াম সঞ্চয় করতে কয় ফ্যারাডে বিদ্যুৎ লাগবে বলো তো? অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে আমি কি সঞ্চয় করবো? অ্যালুমিনিয়াম, কয় ফ্যারাডে লাগবে? 3 ফ্যারাডে। কেন ভাইয়া? পুরা দেখো, অ্যালুমিনিয়াম অক্সাইড, ভেরি গুড, 6 ফ্যারাডে। অ্যালুমিনিয়াম অক্সাইডে কয় মোল অ্যালুমিনিয়াম আছে আমার? 2 মোল না? তাহলে 1 মোলের জন্য লাগবে না 3 ফ্যারাডে, আমার 2 মোলের জন্য কয় ফ্যারাডে লাগবে? 6 ফ্যারাডে। বুঝছো, যৌগের ক্ষেত্রে কিন্তু এখানেই প্যাচ লেগে যাবে। ঠিক আছে, তাইলে এরপরের ম্যাথটা আমরা চাই 2 মোল বা 6 ফ্যারাডে। ঠিক আছে, তাহলে তার পরের ম্যাথটা দেখো। এটা কিন্তু একবার আসছিল, কপার সালফেট দ্রবণে 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করলে কয় মোল কপার জমা হবে বলো তো তোমরা? খেয়াল করো, কি প্রশ্ন? কপার সালফেট, তাই না? আমি 1 ফ্যারাডে দিচ্ছি, কয় মোল কপার? মনে রাখবা, যে কোনো ম্যাথের ক্ষেত্রে যখন তুমি অ্যান্সার করবা তখন কি করতে হবে? আমার যে মূল পয়েন্ট গুলো আছে না, সেই মূল পয়েন্ট গুলোতে ফোকাস করতে হবে। মূল পয়েন্ট কি এখানে? 1 ফ্যারাডে আর কয় মোল। খেয়াল করো, অ্যান্সার দিছে একজন, ভেরি গুড, হাফ মোল। একজন তাড়াহুড়ো করে অ্যান্সার করতে গিয়ে হাফ মোল না লিখে লিখছো 0.5 ফ্যারাডে। একক ভুল করলে কি হয় বলো? 1 নাম্বার করে কাটা যায় না? একক কি ভুল করা যাবে? পরীক্ষা হলে কিন্তু কখনোই এককটা ভুল করা যাবে না। যারা এখনো বুঝো নাই তাদেরকে আমি বুঝাই দিই। দেখো, কপারের যোজনী কত? +2, তাই না? তাহলে দেখো, কয় ফ্যারাডে লাগবে? 2 ফ্যারাডে। 2 ফ্যারাডে লাগবে কয় মোলের জন্য? 1 মোল কপার। তাইলে 1 ফ্যারাডে লাগবে কয় মোলের জন্য? হাফ মোল কপার। খেয়াল করো, তোমরা একটুও ভয় পাও না, তোমাদের জন্য এই ম্যাথ গুলো আমি একদম বাংলায় কিভাবে চিন্তা করবা সেটাও তোমাদের স্লাইডে ইনক্লুড করে দিয়েছি। ঠিক আছে, ক্লাস শেষে যদি কারো কোনো ধরনের কনফিউশন থাকে, স্লাইড গুলো একবার একটু রিডিং করলেই পারবা। এই যে দেখো, কপারের যোজনী 2, 1 মোল কপার তৈরিতে লাগবে 2 ফ্যারাডে ইলেকট্রন। 2 ফ্যারাডে লাগে 1 মোল কপার, 1 ফ্যারাডে লাগে হাফ মোল কপার। বুঝতে পারছো? একদম এভাবে বাংলা বানান করে করে বলে দিয়েছি। এখন তোমাদের প্রশ্নে কিন্তু কয় মোল না চেয়ে বলতে পারতো কয় গ্রাম, তাই না? খেয়াল করো, কয় গ্রাম মানে কি? পারমাণবিক সংখ্যা দিয়ে জাস্ট আমি গুণ দিয়ে দিতাম। এই যে দেখো, হাফ মোল গুণন এটা পারমাণবিক সংখ্যা 63.5 সমান কত? 31.75 গ্রাম। 63.5 কেন হবে? হ্যাঁ, পারমাণবিক সংখ্যা তো 63.5। তাহলে আমাকে এই পরের প্রশ্নটা উত্তর দাও তো একটু। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যৌগে 2 ফ্যারাডে তড়িৎ প্রবাহ করছি, তাহলে কয় মোল ক্যালসিয়াম আর গ্রাম ক্যালসিয়াম পাবো?
বলো এই প্রশ্নটা উত্তর দাও। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যৌগে আমি 2 ফ্যারাডে তড়িৎ প্রবাহ করছি, তাহলে কয় মোল ক্যালসিয়াম পাবো আর কয় গ্রাম পাবো? ভেরি গুড। নসীন, তাবাসসুম, শারমিন সবাই সঠিক উত্তর দিচ্ছ। দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যৌগে কত ফ্যারাড যোজনী কত ক্যালসিয়ামের? 2। আমি তার মানে কয় ফ্যারাডে লাগবে? 2 ফ্যারাডে। 2 ফ্যারাডে দিলে কয় মোল ক্যালসিয়াম উৎপন্ন হবে? 2 মোল ক্যালসিয়াম। তাহলে একটু বলো কয় গ্রাম ক্যালসিয়াম? 40 গ্রাম। ভেরি গুড, 40 গ্রাম ক্যালসিয়াম উৎপন্ন হবে। এক মোল মানে কি? পুরোটাই, মানে অর্থাৎ ক্যালসিয়ামের পারমাণবিক ভর। এখানটায় আমার ক্যালসিয়ামের পারমাণবিক ভরটা কিন্তু মুখস্থ থাকতে হবে। মনে রাখবা কেমিস্ট্রিতে প্রথম 30টা মোলের পারমাণবিক ভর একদম ঠাটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এরপরে চলে আসো, দেখো ফ্যারাডের সূত্র প্রয়োগ করে তাহলে আমরা কি কি পারবো? চার্জ গণনা করতে পারবো, জেড এর মান নির্ণয় করতে পারবো, সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ নির্ণয় করতে পারবো। এটা কিন্তু একবার ঢাকা বোর্ডে এমসিকিউ আসছিল, খুবই গুরুত্বপূর্ণ। ফ্যারাডের সূত্র প্রয়োগ করে তাহলে আমি কি কি করি? চার্জ বের করি, ওই যে কত কুলম চার্জ লাগবে, জেড এর মান নির্ণয় করতে পারি, আর সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের মানও নির্ণয় করতে পারি। আমার ফ্যারাডের সমীকরণটা কি ছিল মনে আছে কিনা? ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড আই টি, তাই না? ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড আই টি। এই সমীকরণ ব্যবহার করে আমি সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণও কিন্তু বের করতে পারবো। এই যে চলে আসছে আমার ম্যাথ। দেখো কপার সালফেট দ্রবণের মধ্যে দিয়ে 160 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 40 মিনিট ধরে চালনা করছে। কপার পরমাণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা দেখে কি আমি ভয় পাবো? পাবো না। কারণ কি? আমরা তো জানি যে যদি আমি একটা পদার্থের কয় গ্রাম সঞ্চিত হয়েছে বের করতে পারি, একটা পদার্থে কয় গ্রাম সঞ্চিত হয়েছে বের করতে পারি, তাহলে আমি পরমাণু সংখ্যা বের করতে পারবো। তাহলে আমার কি করতে হবে? আমি আগে গ্রাম সংখ্যাটা বের করে নিই। যেরকম খেয়াল করো, কপার সালফেট, আচ্ছা এটা না, সরি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড আই টি। দেখো এখানে আই মানে কি? 160 মিলি অ্যাম্পিয়ার। মিলি অ্যাম্পিয়ারকে অ্যাম্পিয়ারে নিতে হলে কত দিয়ে ভাগ করতে হয়? 1000 দিয়ে ভাগ করতে হয় না? তার মানে কত? 0.16। তাইলে আই এর মান কত? 0.16। সময় কত? 40 মিনিট। মিনিটে তো রাখা যাবে না, কিসে নিতে হবে? সেকেন্ডে। 60 দিয়ে আমি গুণ দিয়ে সেকেন্ড বানাই নিলাম, ঠিক আছে? 60 দিয়ে আমি গুণ দিয়ে কি করবো? সেকেন্ড বানাই নিলাম। আর জেড এর মানটা কিভাবে বের করবো? কপারের পারমাণবিক ভর কত? 63.5 ভাগ যোজনে ইন্টু 96,500। তাহলে কি বের হয়ে যাবে? ডাব্লু কত গ্রাম কপার পাবো, ঠিক আছে? ডাব্লু বের হলো। মনে করি ডাব্লু এর পরিমাণ কত? এক্স গ্রাম। আমার কাছে ক্যালকুলেটর নাই তো, এই কারণে আমি এক্স গ্রাম বলতেছি। তাহলে খেয়াল করো জিনিসটা কিরকম হবে, যে কপারের 1 মোল কত? 63.5 গ্রাম। আমি জানি 1 মোল কপারে কয়টি পরমাণু থাকে? অ্যাভোগাড্রো সংখ্যা না? এই যে দেখো 1 মোল কপার মানে কি? অ্যাভোগাড্রো সংখ্যা সংখ্যক পরমাণু, সমান কত? 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তাইলে এই এক্স গ্রামে কত? এক্স গ্রামে কত? এখানটায় লিখি, এক্স গ্রামে কত? 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ভাগ 63.5 ইন্টু এক্স। বুঝা গেছে ম্যাথটা কিভাবে করতে হবে? বুঝা গেছে কিনা সবাই জানাও, বুঝতে পারছো? আচ্ছা, একজন বলছো আপু আরেকবার। আমি তাহলে পরের ম্যাথটা যখন করাচ্ছি, এই পরের ম্যাথের সাথে আমি আরেকবার বুঝাই দিই, তাহলে এক ঢিলে 2 পাখি মারা হয়ে গেল। খেয়াল করো, মনে রাখবা সব নাটের গুরু, সব নাটের গুরু কি? ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড আই টি।
কারণ কি, যদি আমি পারমাণবিক ভর বা কয়েক গ্রাম সঞ্চিত হচ্ছে বের করি, সেখান থেকে তো আমি পরমাণুর সংখ্যা বের করতেই পারবো অ্যাভোগাড্রোর সূত্র ব্যবহার করে। মনে আছে কিনা অ্যাভোগাড্রোর সূত্রটা? এক মোলে সবসময় অ্যাভোগাড্রোর সংখ্যা সমান সমান পরমাণু থাকে। এক মোল থাকে 6.02 ইন্টু 10⁻23টা পরমাণু। তাইলে আমি যদি পারমাণবিক ভরটা বের করতে পারি বা কয়েক গ্রাম সঞ্চিত হচ্ছে বের করতে পারি, তাইলে কিন্তু আমার জন্য সব একদম ইজি হয়ে যাবে। এইখানটায় দেখো কি বলছে, সালফিউরিক অ্যাসিড কতক্ষণ বিদ্যুৎ দিচ্ছে? 1 ঘন্টা। তার মানে টি মানে কি? টি মানে 60 মিনিট সমান সমান কি 60 ইন্টু 60, তাই না? 3600 সেকেন্ড। ঠিক আছে, আমার কাছে কি চাইছে? বিদ্যুতের মাত্রা কত? আমার কাছে চাইছে আই। তার মানে কি এই আইটা বের করতে হবে কিভাবে? আই সমান সমান ডাব্লিউ ডিভাইডেড বাই জেড টি। এখন দেখি জেড কি। দেখো হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে, তাই না? হাইড্রোজেন গ্যাসের জেড এর মানটা কত? হাইড্রোজেন গ্যাসের পারমাণবিক ভর কত? 1 গ্রাম ডিভাইডেড বাই যোজনে কত? 1 ইন্টু 96,500। এটাই তো হাইড্রোজেনের জেড, তাই না? বুঝতে পারছো হাইড্রোজেনের জেড? তাহলে হিসাবে যা আসবে, হিসাবে আসে কি হাইড্রোজেনের জেড এর মান আসে 0.00001। হাইড্রোজেনের জেড এর মান এরকম আসে। তাইলে দেখো এই সমীকরণটা তখন কি হয়ে যাবে? আই সমান সমান ডাব্লিউ ভাগ 0.00001 ইন্টু সময় 60 ইন্টু 60। এখন দেখো ডাব্লিউ লাগবে আমার। দেখো তো ডাব্লিউ কি দেওয়া আছে? আমার দেওয়া আছে 250 ml, তাই না? তাইলে এখন আমরা আবার অ্যাভোগাড্রোর থেকে হেল্প নিই। তোমার মনে আছে কিনা অ্যাভোগাড্রোর সূত্র অনুযায়ী কি বলে? প্রমাণ তাপমাত্রা, আদর্শ তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের 1 মোলের আয়তন কত? 22.4 লিটার। তার মানে কত মিলিলিটার? 22.4 ইন্টু 1000 ml মানে কত? 1 মোল। ক্লিয়ার? তাইলে 250 ml মানে কত মোল? বের করতে পারবো না? এই যে দেখো 250 ml মানে কয় মোল? এই 0.0225 গ্রাম। এই যে 1 মোলকে আমি ভাগ দিছি, মানে একদম ঐকিক নিয়মে ভাগ দিয়ে আমি এটাকে বের করে ফেলছি। এই যে এই গ্রামটাকে যদি আমি উপরে বসাই দেই এই ডাব্লিউ এর জায়গায়, তাইলে আমার প্রবাহিত তড়িতের পরিমাণ চলে আসবে না? বোঝা গেছে? তার মানে কি এইটা হচ্ছে তোমার জেড ব্যবহার করে সব থেকে কঠিন ম্যাথ হচ্ছে এইটা। এই কারণে আমি তোমাদের জন্য এই ম্যাথটা নিয়ে আসছি। এবং এই ম্যাথটা যদি আমি পারি তাহলে কি হবে? আমি সব ম্যাথ করতে পারবো। তাহলে এই ম্যাথটা সবার কাছে ক্লিয়ার? তাইলে জেড নিয়ে যদি আমার কাছে কোনো ম্যাথ আসে পরীক্ষা হলে আমরা সবাই পারবো। আচ্ছা, তাহলে পরের টপিকে চলে যাই। একটু এটা উত্তর দাও তো। এগুলোর মধ্যে একটা দেখো, একক চার্জ 2 যোজি 3 যোজি মৌলের দ্রবণে আমি 1 ফ্যারাডে তড়িৎ চালনা করছি, তাহলে কি উৎপন্ন হবে? 1 নাম্বার অপশনটার দিকে তাকাও, বলো এটা সত্যি না মিথ্যা? একটু পানি খেয়ে নিন ভাইয়া পুরা। ট্রু, ভেরি গুড। 1 মোল। দেখো এটা তো 1 যোজি মৌল,
একজোটি মৌলে যদি আমি 1 ফ্যারাডের তড়িৎ দিই তাহলে তো অবশ্যই 1 মোল চার্জ মুক্ত হবে, ট্রু। 2 নাম্বারটা একটু বলো তো, ট্রু না ফলস? 2 নাম্বারটা ফলস, আগেই বলে দিছো। কারণ কি, 2 ফ্যারাডে মৌল আমি চার্জ দিচ্ছি 1 ফ্যারাডে, তাহলে কতটুকু জমা হবে? হাফ মোল। দিছে কয় মোল? 2 মোল, তাই না? এরপরে দেখো এরপরেরটা কি হবে? 3 ট্রু, ভেরি গুড। 3 ফ্যারাডে সরি 3 যদি মৌল 1 ফ্যারাডে দিছি, কয় মোল? 1/3 মোল জমা হবে। এটা কিন্তু তোমার একবার এইচএসসি তে আসছে, এটা খুব সম্ভবত কুমিল্লা বোর্ডে আসছিল, বুঝতে পারছো? কুমিল্লা বোর্ডে একটা প্রশ্ন আমি নিয়ে আসছি তোমাদের জন্য। তাহলে ফ্যারাডের সূত্র থেকে ঘোড়ায় পেঁচায় যেভাবেই উত্তর প্রশ্ন হোক না কেন, আমরা কিন্তু উত্তর করতে পারবো, ভয় পাবো না, কনফিডেন্স নিয়ে আমরা উত্তর করব। ওকে, এরপরে এটা হচ্ছে আমার তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ। ওই যে তড়িৎ বিশ্লেষণে আমি কি বলছিলাম, অ্যানোড থাকবে না একটা, আর একটা কি থাকবে? ক্যাথোড থাকবে। অ্যানোডের প্রতি কারা যাবে? অ্যানায়ন গুলো। ক্যাথোডে কারা যাবে? ক্যাটায়ন গুলো। এখন খেয়াল করো, অ্যানোডে গিয়ে কি বিক্রিয়া হবে? জারণ। ক্যাথোডে কি হবে? বিজারণ। যদি একাধিক আয়ন থাকে তাহলে কি হবে? এই যে দেখো, যদি একাধিক আয়ন থাকে তাহলে একটা কম্পিটিশন হবে, এবং কোনটি অগ্রাধিকার ভিত্তিতে বিজারিত বা জারিত হবে সেটা নির্ভর করবে কিসের উপরে? 3টা বিষয়ের উপরে। কয়টা বিষয়? 3টা বিষয়ের উপরে। যেরকম সংশ্লিষ্ট আয়নের অবস্থান, ঘনমাত্রা প্রভাব এবং তড়িৎদ্বারের প্রভাব। আয়নের অবস্থান, ঘনমাত্রা এবং তড়িৎদ্বার। খেয়াল করো, বলেই দিয়েছে, আমার এত ঝামেলায় যাওয়ার দরকার নাই। যে আয়ন যত নিচের দিকে অবস্থিত তার চার্জ মুক্ত হওয়ার প্রবণতা তত কি হবে? বৃদ্ধি পাবে। ঠিক আছে? তাহলে তোমার যদি প্রশ্ন এরকম থাকে যে সোডিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণে কোনটি আগে চার্জ মুক্ত হবে এবং কেন? পারবা না? খেয়াল করো, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, তার মানে কি কি আয়ন আছে? সোডিয়াম আছে, ক্লোরিন আছে, হাইড্রোক্সিল আছে, হাইড্রোজেন আছে। দেখো ক্যাথোডে যাবে কোন দুইটা? ক্যাথোডে যাবে আমার সোডিয়াম যাবে, হাইড্রোজেন যাবে। আর নিচের দিকে কোনটা অবস্থিত? নিচের দিকে অবস্থিত এই যে আমার হাইড্রোজেন আয়ন। তুমি এভাবেই বলবা যে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে ক্যাটায়ন আছে 2টি, সোডিয়াম এবং হাইড্রোজেন, দুটিই যাবে ক্যাথোডের দিকে, কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে চার্জ মুক্ত হবে যেটি তড়িৎ রাসায়নিক সিরিজে নিচের দিকে অবস্থিত। নিচের দিকে অবস্থিত তড়িৎ রাসায়নিক সারিতে নিচে অবস্থিত হাইড্রোজেন, তাই আগে চার্জ মুক্ত হবে কে? হাইড্রোজেন। সিম্পল। ঠিক আছে, পেঁচাইতে চাও না। ঠিক আছে, আচ্ছা। তাইলে আমার এখানে তোমার প্রশ্ন হইতে পারে, আপু কোনটা উপরে আর কোনটা নিচে, এটা আমি কিভাবে মনে রাখবো? এটা আমি মনে রাখবো একটা নেমোনিক দিয়ে। নেমোনিকটা কিসের জন্য? ধাতুর সক্রিয়তা সিরিজের জন্য নেমোনিক। সক্রিয়তা সিরিজের জন্য নেমোনিক। মনে রাখবা, সক্রিয়তা সিরিজের মৌলগুলো যে ক্রমে আছে আমার তড়িৎ রাসায়নিক সারিতেই সেম ক্রমে আছে, বরং আরো কম আছে। এই কারণে আমরা সক্রিয়তা সিরিজটা একটু মুখস্থ রাখবো। দেখো তোমাদের কম্পেনিয়ন বুকে আমি নেমোনিকটা দিয়ে দিছি। নেমোনিকটা কি? লিকে বাড়িকে নাতে ম্যাকগাইভার এলো ম্যানিলাতে, যেন কবে ফিরে ক্যাডার কনিসনকে পাবে হাই, কালো আজি আজ পেটাবে আমার। এইটুকু আমরা সবাই জানি, ছোটবেলা থেকে এটাই পড়ে আসছি, তাই না? কালো হাজি আজ পেটাবে আমার, এটাতে ঝামেলা হয় না। এইটুকু আমার একটু কষ্ট করে কিন্তু মনে রাখতে হবে। যেরকম মনে করো লিড দিয়ে আমি কি বুঝবো? লিথিয়াম। কেটে কি? পটাশিয়াম। বাড়িতে কি হবে? বেরিয়াম। এই কেনাতে কি? এই কেতে ক্যালসিয়াম। নাতে কি হবে? সোডিয়াম। ম্যাকগাইভার মানে কি? ম্যাগনেসিয়াম।
অ্যালোতে কি অ্যালুমিনিয়াম, ম্যানিলাতে কি ম্যাঙ্গানিজ, জ্যানোতে কি জিঙ্ক, কবে ক্রোমিয়াম, ফিরে ফেরাম, ক্যাডার কি ক্যাডমিয়াম, কনিসন কনিসন একসাথে তিনটা, কোবাল্ট নিকেল স্ট্যানাম, পাবেতে লেড, আর কালো হাজি আজ পেটাবে আমায়। সবাই বলো কালোতে কি কপার, হাজিতে মার্কারি, আজ সিলভার, পেটাবে প্লাটিনাম এবং আমায় হচ্ছে অরাম। কেমন? এখন দেখো এখান থেকে প্রশ্ন কি হইতে পারে, এই যে আমি তোমাদের নেমোনিকটা এখানে এক্সপ্লেন করে দিয়ে দিয়েছি, এটা দেখলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, প্রশ্ন হবে কি যে জিঙ্ক ও কপার নিয়ে কোষ তৈরি করা হলো। কোষ বিক্রিয়া লেখো। একটু আগে কিন্তু আমি কোষ বিক্রিয়া তোমাদেরকে পড়াই দিচ্ছি, খেয়াল করো। তখন কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছিলাম অ্যানোড অমুক ক্যাথোড তমুক, কিন্তু পরীক্ষার হলে তোমাকে কিন্তু সব সময় অ্যানোড ক্যাথোড বলে দিবে না। এরকম দুইটা মৌল দিয়ে বলতেই পারে কোষ বিক্রিয়া লেখো, তখন তোমার কি বের করতে হবে অ্যানোড আর ক্যাথোড। ওইটার জন্য হেল্প করবে কে, এই যে দেখো তোমার এই 8টা পয়েন্ট, দেখো উপরের দিকের মৌল কি হিসাবে কাজ করবে, অ্যানোড হিসাবে কাজ করবে। তাইলে এই জিঙ্ক আর কপারের মধ্যে কোনটা উপরের দিকের মৌল, এই যে সক্রিয়তা সিরিজটার দিকে যাই, জিঙ্ক এখানে অবস্থিত আর কপার কই অবস্থিত, এই যে নিচে। ঠিক আছে, কোনটা উপরের দিকে, জিঙ্ক অবস্থিত। তাইলে তোমরাই আমাকে বলো তুমি তখন কিভাবে লিখবা, সুন্দর করে বলবা যে মৌল সক্রিয়তা সিরিজে উপরের দিকে অবস্থিত সে অ্যানোড হিসাবে কাজ করে, তাই না? খুব সুন্দর 1 নাম্বার দিয়ে দিবে টিচার তোমাকে। তারপর কি বলবা, জিঙ্ক এবং কপারের মধ্যে সক্রিয়তা সিরিজে উপরের দিকের অবস্থিত মৌল হচ্ছে জিঙ্ক, তাই জিঙ্ক অ্যানোড হিসাবে কাজ করে। তোমাকে কয় নাম্বার দিয়ে দিবে, 2 নাম্বার দিয়ে দিবে। এরপর তুমি এই কোষ বিক্রিয়া লিখবা, বলবা তাহলে আমি কোষ বিক্রিয়া কি, অ্যানোডে কি হবে, জিঙ্ক কি করবে ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়নে পরিণত হবে, আর ক্যাথোডে কি হবে, ক্যাথোডে কপার 2টা ইলেকট্রন গ্রহণ করবে, তাই না? বুঝতে পারছো প্রশ্ন কিভাবে হবে? এই কারণে কিন্তু তোমাদের সক্রিয়তা সিরিজটা অবশ্যই মুখস্থ করতে হবে। কেমন? তারপরে তোমার প্রশ্ন কি হবে জানো, এই যে 8 নাম্বার পয়েন্টটা খেয়াল করো, বলবে কি যে লোহার পাত্রে কপার সালফেট রাখা যাবে কি? খেয়াল করো আমি কি বলছি, নিচের মৌলের দ্রবণ সংরক্ষণে পাত্র হিসাবে ব্যবহার করা যাবে না। কেন? কারণ যারা উপরের দিকের মৌল তারা কি অ্যানোড, আমরা কি জানি ধাতু হয় কি অ্যানোডীয় জারণ, বুঝতে পারছো? তার মানে কি অ্যানোড কখনো পাত্র হিসেবে ব্যবহার করা যাবে না। তখন তুমি বলবা যে সক্রিয়তা সিরিজ থেকে আমরা দেখতে পাই এই যে আয়রন সে কপারের উপরে অবস্থিত, অর্থাৎ আয়রন সবসময় কি হিসাবে কাজ করবে, অ্যানোড হিসাবে কাজ করবে। এখন যদি আয়রন অ্যানোড হিসাবে কাজ করে তাহলে কি হবে, পাত্র ক্ষয় হবে। রাসায়নিক বিক্রিয়াটা একটু দেখায় দাও, তুমি সুন্দর করে দেখবে এই যে আয়রন তখন 2টা ইলেকট্রন ত্যাগ করে ফেরাস ক্যাটায়ন তৈরি করবে, অর্থাৎ ক্ষয়প্রাপ্ত হবে এবং পাত্র ফুটা হয়ে যাবে। তাই লোহার পাত্রে কপার সালফেট রাখা যাবে না। বুঝতে পারছো প্রশ্ন কিভাবে হবে? তাহলে এই প্রশ্নটা উত্তর দাও। অ্যালুমিনিয়াম কে কি আমি 10টা মানে কি জিঙ্ক, জিঙ্কের পাত্রে রাখতে পারবো বলো তো? এটা হচ্ছে আমার সক্রিয়তা সিরিজ, এখানে আমার অ্যালুমিনিয়াম আর এখানে আছে আমার কি জিঙ্ক, আমি কি অ্যালুমিনিয়ামকে জিঙ্কের পাত্রে রাখতে পারবো? আমি অ্যালুমিনিয়ামকে কি জিঙ্কের পাত্রে রাখতে পারবো? আগে খেয়াল করো
আগে উত্তর দাও কেন? অ্যালুমিনিয়াম আর জিঙ্ক, তাই না? তাহলে সুন্দর করে বলি আমরা যে অ্যালুমিনিয়াম এবং জিঙ্কের মধ্যে সক্রিয়তা সিরিজের উপরে কে আছে? উপরে আছে কে? অ্যালুমিনিয়াম। তাহলে অ্যানোড কে হবে? অ্যালুমিনিয়াম, ঠিক আছে। ক্যাথোড কে হবে? জিঙ্ক। পাত্র কোনটা? জিঙ্ক। যেহেতু জিঙ্ক অ্যানোড হিসাবে কাজ করতেছে না, তাইলে কি হবে? আমরা জিঙ্কের পাত্রে কিন্তু রাখতে পারবো। অ্যালুমিনিয়ামকে দস্তার পাত্রে সংরক্ষণ করা যাবে। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে আমি তোমাদেরকে আরেকটা একটু উদাহরণ দিই। এই যে এটাই তোমরা বলো, লঘু সালফিউরিক অ্যাসিড দ্রবণকে আমি জিঙ্কের পাত্রে রাখবো নাকি কপারের পাত্রে রাখবো? বলো কোনটার পাত্রে রাখবো? দেখে উত্তর দাও তোমরা আমাকে। লঘু সালফিউরিক অ্যাসিডকে আমি জিঙ্ক পাত্রে রাখবো না কপার পাত্রে রাখবো? ভেরি গুড, কপার। এই তো আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা, তাই না? সুন্দর করে বলি তাইলে। এইভাবে বলবো যে সালফিউরিক অ্যাসিড এ হাইড্রোজেন আছে, জিঙ্ক হাইড্রোজেন এর উপরে, তাই জিঙ্ক কি হবে? অ্যানোড। এবং অ্যানোড ক্ষয় হয়, তাই জিঙ্ক পাত্রে হাইড্রোজেনকে রাখা যাবে না। কিন্তু কপার কই অবস্থিত? হাইড্রোজেনের নিচে, তাই কি হয়? কপার ক্যাথোড হিসাবে ব্যবহৃত হবে এবং কপার পাত্রে সালফিউরিক অ্যাসিড রাখা যাবে। একজন বলছে আপু যে পাত্রে রাখা হয় সেটি অ্যানোড হিসাবে কাজ করে না। না আপু, যে পাত্রে রাখা হয় সেটাই যে অ্যানোড হিসাবে কাজ করবে, ব্যাপারটা এরকম না। যদি পাত্রটা উপরের দিকের মৌল দিয়ে তৈরি হয় তাইলেই অ্যানোড হিসাবে কাজ করবে। যেরকম এই যে সালফিউরিক অ্যাসিড রাখার সময় যদি জিঙ্ক দিয়ে পাত্রটা বানাই তখন এই অ্যানোড হিসাবে কাজ করবে, কিন্তু কপার দিয়ে যদি পাত্র বানাই তাইলে কি অ্যানোড হিসাবে কাজ করবে? কাজ করবে না। কেন? এই যে দেখো 8 নাম্বার পয়েন্ট, সরি 5 নাম্বার পয়েন্ট, উপরের মৌলগুলো কি? অ্যানোড, আর নিচের মৌলগুলো কি? ক্যাথোড। বুঝতে পারছো আপু? খাদিজা আক্তার আপু বুঝে গেছে ব্যাপারটা? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরের টপিকে চলে যাই। জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া তোমরা সবাই জারণ বিজারণ চ্যাপ্টারে পড়ছো, তারপরে এখানে একটু রিভিশন করবা। এবং আমি অলরেডি বলে দিছি জারণ মানে ইলেকট্রন ছাড়ন, জারণ অ্যানোডে হয়, বিজারকের জারণ হয়, এগুলো আমরা সবাই জানি। এবং এই দুইটা জিনিস কিন্তু তোমাদের অবজেক্টিভের জন্য খুব ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট, তাই না? তোমার অবজেক্টিভে কিন্তু হবে যে ওই যে মাল্টিপল চয়েস যে অবজেক্টিভ গুলো আছে, 3টা স্টেটমেন্ট দিয়ে বলবে উপরে কোনটি সত্য, তাই না? এই দুইটা বললা তোমাদের দিয়ে দিচ্ছে আমি জারণ বিজারণের জন্য। যদি তোমরা এই কয়টা পয়েন্ট মুখস্থ করতে পারো ইনশাল্লাহ কোনো অবজেক্টিভ, কোনো বড় প্রশ্ন, কোনো ছোট প্রশ্ন, কোনো কিছুই তোমাদেরকে আর আটকাইতে পারবে না। ঠিক আছে? এরপরে দেখো জারণ অর্ধকোষ, বিজারণ অর্ধকোষ। এখানে একটা লবণ সেতু আছে। আমি তোমাদের যে প্রশ্নগুলো দেখছি টেস্ট পেপারে, এই লবণ সেতু নিয়ে কিছু প্রশ্ন করে। লবণ সেতুর গুরুত্ব কি, লবণ সেতুর ভূমিকা কি, তাহলে এই জায়গাটা তোমরা সবাই পারো, একবার একটু রিডিং পড়ে নিবা, তাইলে ইনশাল্লাহ তোমরা এটা অ্যান্সার করতে পারবে। 2 নম্বরের প্রশ্নগুলোতে বেশি করে যে এরকম একটা কোষ আঁকায় দেয়, তারপর একটা কানেকশন দিয়ে দেয়, এটাকে মার্ক করে দেয় এ, তারপর বলে এই এ মার্ক করা জিনিসটা কি, এটা তাৎপর্য বর্ণনা করো। তখন তুমি কি বলবা? এই এ মার্ক করা জিনিসটা হচ্ছে লবণ সেতু। লবণ সেতু গঠিত হয় পটাশিয়াম ক্লোরাইড বা পটাশিয়াম নাইট্রেট বা অ্যামোনিয়াম নাইট্রেট বা সোডিয়াম সালফেট দিয়ে। ঠিক আছে? তারপর কি বলবা? তাহলে এর গুরুত্ব নিম্নরূপ, এই যে ভূমিকা দুইটা বলে দিবা, যে পরোক্ষ সংযোগ করে,
বর্তনী পূর্ণ করে এবং চার্জের নিরপেক্ষতা বজায় রাখে। একদম পানির মতো সহজ, বুঝতে পারছো? এরপর টপিকে চলে যাই। কোষের ইএমএফ এর মানে সমীকরণ আমরা সবাই জানি। এই ম্যাথগুলো খুবই সহজ যদি আমি সমীকরণটা মনে রাখতে পারি। 3 ধরনের সমীকরণ আছে এবং 3 ধরনের সমীকরণই আমার মুখস্থ করতে হবে। তারপর প্রশ্নে যা থাকবে শুধুমাত্র মান বসাই দেব, তাই না? দেখো খেয়াল করে, প্রশ্নে তোমার দেওয়া থাকবে এরকম, ঠিক আছে? দেখো জিঙ্কে কোন বিভবের মান দেওয়া আছে, দেখো তো। এটা কি বিভব? বিজারণ বিভব না? এটা তো বিজারণ তড়িৎদ্বার, তাই না? তার মানে জিঙ্কের কোন বিভবের মান দেওয়া আছে? বিজারণ বিভব। কপারেরও কোন বিভবের মান দেওয়া আছে? বিজারণ বিভব, ঠিক আছে? তাহলে খেয়াল করো, দুইটাই যখন বিজারণ বিভবের মান দেওয়া থাকে তখন আমি কোন সমীকরণটা ব্যবহার করব? এই যে এই সমীকরণ, তাই না? ক্যাথোডের বিজারণ বিভব মাইনাস অ্যানোডের বিজারণ বিভব, তাই না? তাহলে চলে আসি, এখন তোমরাই আমাকে বলো জিঙ্ক আর কপারের মধ্যে কোনটা ক্যাথোড? আগে অ্যানোড কোনটা? যেটা উপরে অবস্থিত, অ্যানোড হচ্ছে জিঙ্ক। আর ক্যাথোড কোনটা? যেটা নিচে অবস্থিত, কপার, ঠিক আছে? আর সমীকরণটা কি দেখলাম? সমীকরণটা দেখলাম ক্যাথোডের রিডাকশন বিভব মাইনাস কি হবে? অ্যানোডের রিডাকশন বিভব, তাই না? এটাই তো আমার ইএমএফ। তাহলে দেখো ক্যাথোডের রিডাকশন বিভব কত দেওয়া? 0.34 মাইনাস অ্যানোডের রিডাকশন বিভবটা কত দেওয়া? মাইনাস 0.76, তার মানে কত? অ্যান্সার হচ্ছে 1.1। বুঝতে পারছো? তাহলে এই জাতীয় ম্যাথ আসলে করতে পারবে না? আমরা ইনশাল্লাহ পারবো। তারপরে এই ম্যাথগুলো আসবে তোমার 3 নম্বরে। 4 নম্বরের প্রশ্ন কি হবে? একটু অনুধাবন, একটু প্যাচ, বলবে কি যে এই বিক্রিয়াটাকে স্বতঃস্ফূর্ত ভাবে হবে। আমরা কি জানি ইএমএফ এর মান যদি পজিটিভ হয়, ইএমএফ এর মান ধনাত্মক মানে কি বিক্রিয়া কিরকম হবে? স্বতঃস্ফূর্ত। এই যে এখানে তখন তুমি কি বলবা? ইএমএফ এর মান যেহেতু ধনাত্মক, বিক্রিয়াটি কিভাবে হবে? স্বতঃস্ফূর্ত ভাবে হবে, ঠিক আছে? ইএমএফ মান ধনাত্মক মানে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত ভাবে হবে। আর তাহলে তোমার যদি এই ক্যালকুলেশন করে ইএমএফ এর মান ঋণাত্মক আসতো তাহলে বিক্রিয়া কিভাবে হইতো? অস্বতঃস্ফূর্ত। বুঝতে পারছো? তখন বিক্রিয়াটা হয়ে যাইতো অস্বতঃস্ফূর্ত। তাইলে দেখো আমার এই জিনিসটা একটু জেনে রাখা দরকার। ইএমএফ এর মান ধনাত্মক মানে বিক্রিয়া কিরকম হবে? স্বতঃস্ফূর্ত। আর ইএমএফ এর মান ঋণাত্মক মানে বিক্রিয়া কি? অস্বতঃস্ফূর্ত। ঠিক আছে? সবার কাছে ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, তাহলে এর পরের টপিকে চলে যাই। এই যে দেখো একই রকম প্রশ্ন, বুঝতে পারছো? এটা একটু তোমরা নিজেরা নিজেরা আমাকে বলে বলে করো। আয়রন আছে আর ক্লোরিন আছে, তাই না? খেয়াল করো অ্যানোডে কোনটা যাবে? ক্লোরিন না? ঠিক আছে? আর ক্যাথোডে কোনটা যাবে? এটা যাবে। তাহলে দেখো ক্লোরিনের মানটা দেওয়া আছে না? কত দেওয়া? এটা কি বিভব? এটা ক্লোরিনের বিজারণ বিভব, তাই না? সে কি করছে? ইলেকট্রন একটা গ্রহণ করছে। ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন আয়ন হয়েছে, তার মানে এটা কোন বিভব? বিজারণ বিভব। কত দেওয়া? এত। আর দেখো আয়রনেরও কোন বিভব দেওয়া আছে? বিজারণ বিভব, তাই না? কত? প্লাস।
দুইটারই বিজারণ বিভব দেওয়া, কিন্তু ক্যাথোড হিসাবে কে কাজ করবে? আয়রন, তাই না? ক্যাথোড আমরা কি জানি, ক্যাটায়ন গুলো কই যাবে? ক্যাথোডে যাবে। ক্যাটায়ন গুলো কই যাবে? ক্যাথোড। ক্যাটায়ন গোস টু ক্যাথোড। আর যেহেতু দুইটারই বিজারণ বিভব দেওয়া, আমরা কি জানি, ক্যাথোডের রিডাকশন বিভব মাইনাস অ্যানোডের রিডাকশন বিভব। ওকে, তাহলে ক্যাথোডের রিডাকশন বিভব কত? 0.770 মাইনাস অ্যানোডের রিডাকশন বিভবটা কত? প্লাস 1.35। বুঝতে পারছো ব্যাপারটা কিভাবে আসলো? তাহলে এটা ইকুয়েশন করে কত আসতেছে? মাইনাস 0.58, মাইনাস 0.58। তাহলে তোমরাই বলো এই বিক্রিয়াটা কি স্বতঃস্ফূর্ত হবে? না। ভেরি গুড, এই বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে না। কারণ কি, ইএমএফ এর মানটা ঋণাত্মক। বুঝতে পারছো ব্যাপারটা? এভাবেই কিন্তু তোমার, এটা কিন্তু একটা উচ্চতর দক্ষতার প্রশ্ন, এবং উচ্চতর দক্ষতার প্রশ্নগুলো কিন্তু তোমাদের এরকম হবে। তোমার বের করতে হবে কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড, এবং কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড বের করার জন্য দুইটা কনসেপ্ট লাগবে। এক, সক্রিয়তা সিরিজ, আর দুই, অ্যানোডে যাবে অ্যানায়ন, ক্যাথোডে যাবে ক্যাটায়ন। বুঝতে পারছো? সবাই পারবো না এরকম প্রশ্ন আসলে? ইনশাল্লাহ পারবো। পরের টপিকটা দেখো। আচ্ছা, এর পরের টপিক হচ্ছে আমার নার্স সমীকরণ। নার্স সমীকরণ কিছুই না, যদি শুধুমাত্র কোষের বিজারণ বিভবের মান দেওয়া থাকে, ঠিক আছে, যদি শুধুমাত্র কোষের বিজারণ বিভবের মানটা দেওয়া থাকে, ওকে, তাইলে আমি কোন সমীকরণ ইউজ করব? এই যে ই সেল, অ্যানোডের অক্সিডেশন ক্যাথোডের রিডাকশন, বা ক্যাথোডের রিডাকশন মাইনাস অ্যানোডের রিডাকশন, এই সমীকরণ ইউজ করবো। কিন্তু যদি ঘনমাত্রা দেওয়া থাকে তাইলে আমার কোন বিজ্ঞানের সমীকরণ ইউজ করতে হবে? ঘনমাত্রা দেওয়া থাকলে আমার নার্স্ট সমীকরণটা ইউজ করতে হবে। ঠিক আছে, নার্স্টের সমীকরণটা দেখি। আমরা নার্স্টে কোন সমীকরণ মনে রাখবো? এটা, ঠিক আছে। এটা কি? নার্স্টের সমীকরণ অনুযায়ী কোষ বিভব হচ্ছে কোষের প্রমাণ যে ইএমএফ মানটা, এই ইএমএফ মানটা আমি কিভাবে বের করব? ক্যাথোডের রিডাকশন মাইনাস অ্যানোডের রিডাকশন, তাই না? এভাবে বের করব। মাইনাস 0.0592 ডিভাইডেড বাই এন। এনটা কি? মোট যোজনী। আর লগ কিউ, কিউটা কি? উপরে উৎপাদ নিচে বিক্রিয়ক। অর্থাৎ বিক্রিয়ক মানে কি? বামে যা থাকে, বামে কি থাকে? জারণ অর্ধকোষ, তাই না? আর ডানে কি থাকে? বিজারণ অর্ধকোষ। বুঝতে পারছো? সমীকরণটা মুখস্থ না করলে নার্সের কোনো ম্যাথই আমরা পারবো না। তাহলে আমার নার্সের ম্যাথ গুলো একটু দেখি কিরকম আসতে পারে। খেয়াল করো, 25 ডিগ্রি তাপমাত্রায় 0.5 মোল, দেখো ঘনমাত্রা দেওয়া আছে, যখনই তুমি দেখবে ঘনমাত্রা দেওয়া আছে তখনই এটা আমি কি দিয়ে ইউজ করব? নার্স্ট। দ্রবণে তড়িৎদ্বার বিভব কত হবে? খেয়াল করো, নার্স্টের সমীকরণ অনুযায়ী ই সেল মানে কি হবে? স্ট্যান্ডার্ডটা মাইনাস 0.0592 ভাগ যোজনী, জিঙ্কের যোজনী কত? 2 লগ, এখানে অ্যানোডো জিঙ্ক ক্যাথোডো জিঙ্ক, শুধু একটাই তড়িৎদ্বার, তাহলে শুধুমাত্র এটার ঘনমাত্রা নিয়ে আমি কাজ করব। ঘনমাত্রা কত? 0.5। বুঝতে পারছো? এখন দেখো ই নটের মান কিন্তু প্রশ্নে দেওয়া আছে, তাই না? 0.76 মাইনাস 0.0592 ডিভাইডেড বাই 2 লগ কত? 0.5। বুঝতে পারছো সবাই?
একটু পজ দিচ্ছি, সবাই একটু দেখে নাও কিভাবে করা হয়েছে। এর পরের ম্যাথটাই দেখো, এখানে কিন্তু আবার দুইটা মূল, তাই না? দুইটারে কি দেওয়া আছে? ঘনমাত্রা। যেহেতু ঘনমাত্রা দেওয়া আছে, আমি কি বুঝে যাবো এটা আমার কি নিয়ে কথা বলতে হচ্ছে? আমার নার্স্ট সমীকরণ। খেয়াল করো, ক্রমা বিভক্ত দেওয়া আছে, তাই না? নিকেল আর সিলভার দুইটারই বিজারণ বিভবের মান দেওয়া আছে। এখন বলো, নিকেল আর সিলভারের মধ্যে উপরে কে অবস্থিত? নিকেল। তাহলে অ্যানোড কে? নিকেল। ক্যাথোড কে? সিলভার। তাহলে এই ই সেলের মানটা আমি কিভাবে বের করব? সিলভারের বিজারণ বিভব, তাই না, ক্যাথোডের রিডাকশন মাইনাস অ্যানোডের রিডাকশন। দেখো ক্যাথোডের রিডাকশন বিভবের মান কত? 0.8 মাইনাস অ্যানোডের মাইনাস 0.25, কত আসে? 1.05। তাহলে ই সেল কত? 1.05 মাইনাস 0.0592 ডিভাইডেড বাই, দেখো এন, এখানে এন হচ্ছে সমতাকৃত। দেখো সমীকরণে নিকেল অক্সাইড যদি দুইটা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে সেই দুইটা ইলেকট্রন কে গ্রহণ করবে? সিলভার। তাহলে এটার মোট যোজনী কত? 2 না? মনে রাখবা সব সময় নার্স্টের সমীকরণে আমি সমতাকৃত ইকুয়েশনে কাজ করব। এন এর মান কত হবে? 2 লব উপরে কি? উৎপাদ। উৎপাদ কে আমার? দেখো উৎপাদ সবসময় কি হবে? একটু আগে বলছি, উৎপাদ হচ্ছে আমার যেটা অ্যানোড, তাই না? অ্যানোড হচ্ছে আমার উৎপাদ। এখানে অ্যানোড কে? নিকেল। তাহলে নিকেলের ঘনমাত্রাটা আমি উপরে দিই, কত? 0.1। আর ক্যাথোড কে? আমার সিলভার। সিলভারটা আমি নিচে দিই, ঠিক আছে? সরি, একটু ইয়া হয়ে যাচ্ছে। সিলভারটা আমি কই দেব? নিচে দিব। এখন খেয়াল করো, সমতাকৃত সমীকরণটা কি হবে? নিকেল সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে নিকেল +2 গঠন করবে, আর সিলভার সে কি করবে? 2 মোল সিলভার দুইটা ইলেকট্রন গ্রহণ করবে না? তাহলে নিচে যে সিলভারটা দিচ্ছি তার পাওয়ার কত হবে? 2। যেহেতু সিলভারে কয় মোল ইউজ হচ্ছে? 2। তাহলে এখান থেকে যে সমীকরণটা আসবে সেটাই কি হবে? আমার উত্তর। বুঝতে পারছো? সবাই ক্লিয়ার? আমাকে একটু জানাও সবার ক্লিয়ার কিনা। আচ্ছা, তাহলে ইনশাল্লাহ আমরা নার্স্ট সমীকরণ থেকে ম্যাথ আসলো, ম্যাথ করতে পারবো, ঠিক আছে? এই ম্যাথটা আমি নিয়ে আসছি শুধু একটা জিনিস দেখানোর জন্য। যদি গ্যাস অর্ধকোষ দেওয়া থাকে, তোমার কিন্তু ঘনমাত্রার জায়গায় কি থাকবে? অ্যাটমসফিয়ার। আর ওই অ্যাটমসফিয়ারটা কিন্তু তোমার গুণ করে দিতে হবে। বুঝতে পারছো? ওই অ্যাটমসফিয়ারটা তোমার তখন কি করে দিতে হবে? গুণ করে দিতে হবে। দেখো উপরে অ্যানোড, অ্যানোড বিক্রিয়ক, নিচে ক্যাথোড, ক্যাথোড। সমতাকৃত সমীকরণে 2 মোল হাইড্রোজেন, হাইড্রোজেনে এখানে কি আছে? একটা স্কয়ার আছে। আর বাদ বাকি সব সেম, শুধু কি দিয়ে গুণ হয়ে যাবে? অ্যাটমসফিয়ারটা গুণ হয়ে যাবে। এটিএম। বুঝতে পারছো ব্যাপারটা? যদি গ্যাস অর্ধকোষ থাকে, তাহলে গ্যাস অর্ধকোষে যে অ্যাটমসফিয়ার থাকবে সেটা কি হয়ে যাবে? আমার গুণ হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। কারোর কি কোনো টপিকের সমস্যা আছে বা কোনো টপিক রিপিট করতে হবে? আচ্ছা, হ্যাঁ, অ্যানোড ভাগ ক্যাথোড। অ্যানোডে যেটা থাকবে সেটা ডিভাইডেড বাই ক্যাথোড হবে আমার
কি বলো না, নার্নস্টের সমীকরণে, ঠিক আছে। আচ্ছা তুমি প্রশ্ন করো, অসুবিধা নাই, তোমার প্রশ্ন দেখছি মহসিন আপু। পাত্র বদলানোর ব্যাপারটা আসলে আমি ঠিক বুঝতে পারছি না। ঘটে প্রশ্ন আসে, কিরকম প্রশ্ন আসে? আমাকে একটু সরাসরি তুমি প্রশ্নটা একটু লিখে দাও আপু, আমাকে একটু প্রশ্নটা লিখে দাও, আমি অপেক্ষা করছি। বিভবের মান বের করাটা আরেকবার বলে জিজ্ঞাসা করেছো। বিভবের মানটা বের করবো আমি কিভাবে? দেখো, ই সেল প্রথমে হচ্ছে ওই যে ক্যাথোডের বিজারণ মাইনাস অ্যানোডের বিজারণ বিভব, এটা হবে একটা, মাইনাস এই যে আমার লগ কিউ, ঠিক আছে। এখানটায় লিখি, এই ম্যাথটা দিয়ে আমি আরেকবার দেখাই দিই। দেখো এখানে ক্যাডমিয়াম আছে আর হাইড্রোজেন আছে, তাই না? উপরের মৌল কোনটা? ক্যাডমিয়াম, তাই না? তাহলে অ্যানোড কি আমার? ক্যাডমিয়াম। আর নিচের মৌল কোনটা? হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন কি? ক্যাথোড। আমি আগে ই নট সেলটা বের করি। ই নট সেল কি? ক্যাথোডের রিডাকশন মাইনাস অ্যানোডের রিডাকশন। খেয়াল করো, ক্যাথোডের রিডাকশন তো জিরো। হাইড্রোজেনের প্রমাণ বিজন বিভবের মান কিন্তু মুখস্থ রাখবা, হাইড্রোজেনের প্রমাণ বিজন বিভবের মান কত? জিরো। মাইনাস অ্যানোড, অ্যানোডের বিজন বিভবের মান কত দেওয়া আছে? মাইনাস 0.402। তাহলে এটা কি হবে? 0.402। দেখো ই সেলের মান কত? 0.402। এরপর টুকু কি? মাইনাস মাইনাস 0. এখানে লিখি মাইনাস 0.0592 ডিভাইডেড বাই n লগ, উপরে কি হবে? অ্যানোড, আর নিচে কি? ক্যাথোডটা। খেয়াল করো, আমি একটু বিক্রিয়াটা সমতা করি। দেখো ক্যাডমিয়াম কয়টা ইলেকট্রন ত্যাগ করবে? 2টা ইলেকট্রন। সে কিসে পরিণত হলো? ক্যাডমিয়াম +2। আর হাইড্রোজেন সে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? 2টা ইলেকট্রনই গ্রহণ করতে হবে, কিন্তু 1 মোল হাইড্রোজেন তো 2টা ইলেকট্রন গ্রহণ করতে পারবে না। তাহলে কয় মোল হাইড্রোজেন গ্রহণ করতে হবে? 2 মোল। সে তৈরি করবে H2। তাহলে দেখো হাইড্রোজেনের ঘনমাত্রা কত? 2, ঠিক আছে। তাইলে খেয়াল করো, আমি একটু মুছি একটা জিনিস। দেখছো উপরে ক্যাডমিয়াম লগের নিচে হাইড্রোজেন ⁴ ঠিক আছে। এখন যদি হাইড্রোজেনটা গ্যাস না হয়ে একটা ধাতু হইতো, আমাদের কোনো ঝামেলাই দিত না। আমি জাস্ট সিম্পলি মোলার, এই যে ক্যাডমিয়ামের মান 0.02 নিচে মোল দিয়ে ভাগ করে নিতাম। কিন্তু যেহেতু হাইড্রোজেন গ্যাস অ্যাটমসফিয়ার এককে আছে, তাহলে আমার কি করতে হবে? এই অ্যাটমসফিয়ারটাকে গুণ দিতে হবে, ঠিক আছে। এই চাপের মানটা, চাপেরটাকে ঘনমাত্রার সাথে গুণ দিতে হবে। দেখো ঘনমাত্রা কত? 0.02 মোলার, ঠিক আছে। 0.02 মোলার ঘনমাত্রার সাথে আমি কি দিয়ে গুণ দিব? চাপ। তাহলে আমার উত্তরটা বের হয়ে যাবে। এই ম্যাথটা আমি এই জন্যই আনছি, ঠিক আছে। মনে রাখবা, যখনই কোনো গ্যাস থাকবে, গ্যাসের ক্ষেত্রে চাপ দেওয়া থাকবে, সেই চাপের মানটা আমার মোট মানের সাথে গুণ করে দিতে হবে, ঠিক আছে ভাইয়া পুরা? আচ্ছা, একজন প্রশ্ন করেছে যে, আমি থ্যাংক ইউ এর উপরে তোমার প্রশ্নটা এক্সপ্লেইন করি, ওকে। যে বলছে যে তোমার প্রশ্ন বলছে অ্যানোড, অ্যানোড কে? জিঙ্ক। ক্যাথোড কে? অ্যালুমিনিয়াম। তাইলে তুমি বলো ইএমএফ এর মান যদি আমি বের করি, স্বাভাবিক বুঝতেই পারছো, অ্যানোড তো জিঙ্ক, ক্যাথোড অ্যালুমিনিয়াম, বিক্রিয়া কিরকম হবে?
স্বতঃস্ফূর্ত না? দেখো জিঙ্ক কিসের মৌল? উপরে, উপরের মৌল অ্যানোড হলে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত। বুঝতে পারছো? উপরের মৌল অ্যানোড হলে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত। এখন বলছে স্থান পরিবর্তন করো। স্থান পরিবর্তন মানে কি? তোমাকে অ্যানোড হিসাবে, ও সরি 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 আপু, সরি, আমি খুবই দুঃখিত। আমি এটাকে কপার মনে করতেছিলাম, ঠিক আছে? কপার মনে করে আমি অ্যান্সারটা করতেছিলাম। থ্যাংক ইউ আপু, আমি আবার করে দিচ্ছি তোমাকে। খেয়াল করো, জিঙ্ক আর অ্যালুমিনিয়াম, খেয়াল করো কোনটা উপরে? অ্যালুমিনিয়াম। তাহলে স্বতঃস্ফূর্ত একটা বিক্রিয়া হওয়ার জন্য অ্যানোড কাকে হইতে হবে? অ্যালুমিনিয়ামকে, তাই না? এটার নিচে এটাকে কি হইতে হবে? ক্যাথোড। খেয়াল করো, তুমি যেখানে প্রশ্ন করছো সেখানে যদি অ্যালুমিনিয়ামকে আমি ক্যাথোড বানাই আর জিঙ্ককে যদি আমি অ্যানোড বানাই, তাহলে কি বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে? কখনোই বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে না। বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার চিট কোড। বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে না, এটা হচ্ছে তোমার গ নাম্বারের উত্তর, তাই না? বিক্রিয়া স্বতঃস্ফূর্ত না। তাহলে ঘ নাম্বারে দেখো, তখন তুমি বলে দিবা যে হ্যাঁ। বুঝতে পারছো? এভাবে তখন তুমি বলে দিবা যদি স্থান পরিবর্তন করা হয়, অর্থাৎ অ্যালুমিনিয়াম যদি ক্যাথোডের পরিবর্তে অ্যানোড হিসাবে ব্যবহৃত হয়, তখন কি হবে? তখন বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে। বুঝতে পারছো? একটু ম্যাথ করে দিবা, কারণ তোমাদের তো বিজয়ন বিভবের মানটা দেওয়া থাকবে। যদি বিজয়ন বিভবের মান দিয়ে তুমি একবার পজিটিভ আর নেগেটিভ দেখাইতে পারো, তাইলে তো ক্লিয়ার। তখন তুমি দুইভাবেই দেখাবা, সক্রিয়তা সিরিজ দিয়েও দেখাবা, গাণিতিক ভাবেও দেখাবা। প্রশ্নে যদি ইএমএফ এর মান দেওয়া থাকে তাহলে গাণিতিক ভাবে দেখাবা অবশ্যই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আশা করি আর কারো কোনো সমস্যা নাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। সবাইকে শুভকামনা এইচএসসি পরীক্ষার জন্য, এবং আমরা আশা করবো তোমরা সবাই গোল্ডেন জিপিএ 5 পেয়ে আমাদের সাথে মেডিকেলের জন্য কোর্সে জয়েন করবে। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, সবাইকে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেছিলাম, ঠিক আছে? সেই কথাটা হচ্ছে তোমাদের কালকে এটার উপরে একটা পরীক্ষা হবে, ঠিক আছে? কালকে কিন্তু তোমাদের এটার উপরে পরীক্ষা হবে, ঠিক আছে? সবাই কিন্তু ভালো মতো পড়ে পরীক্ষাটা অ্যাটেন্ড করবা। আচ্ছা, কালকে এটার উপর পরীক্ষা হবে, পরীক্ষাটা সবাই ভালো মতো অ্যাটেন্ড করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং এবার ফাইনালি তোমাদের ক্লাসটা শেষ হচ্ছে। আল্লাহ হাফেজ।